বিয়ের পিঁড়িতে বসে হবু বরের কাণ্ড কারখানা দেখছি। পুরোহিত বিয়ের মন্ত্র বলতে বলতে সে একটা মন্ত্র বারবার বলতে লাগল, আর সাথে হাত তালি। কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছি, এটা কি করছেন উনি? মজা নাই আর কি? বিয়েতে বসে এ কেমন উপহাস? নতুন বউ হওয়ার কারণে ভালো করে তাকাতেও পাচ্ছি না। আস্তে আস্তে ঘোমটাটা তুলে ওনার দিকে তাকালাম, দেখি একটা পুতুল ওনার কোলে। একবার বরের দিকে আরেকবার মায়ের দিকে তাকাচ্ছি। মায়ের চোখটা ছলছল, এই বুঝি টুপ করে জল গড়িয়ে পড়বে। এরপর পুরোহিত সিঁদুর পরাতে বললেন, কিন্তু উনি সিঁদুরের কৌটোটা কোনোভাবেই হাতে নিতে রাজি নন। কেমন যেন হাত গুটিয়ে নিচ্ছে আর কিছুটা ভয় পাওয়ার মতো জোড়সড় হয়ে বসছে। আহা বাবু, এমন করে না, দেখি সিঁদুরটা পরিয়ে দাও তো। পাশ থেকে এক ভদ্রমহিলা বলে উঠল, বোধহয় ইনি বরের মা। না 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 না, এক নিঃশ্বাসে অনেকগুলো না বলার পর বলল, আমি নিব না, এগুলো রক্ত। না বাবু, এগুলো রক্ত নয়, এগুলো সিঁদুর। আমরা না তোমার খেলার সাথী নিয়ে এসেছি, এটা না পড়ালে তো তোমার সাথী যাবে না আমাদের সাথে। উইয়ে দেখো তোমার বউ কত সুন্দর, একদম পুতুলের মতো। পুতুল? হে হে হে, আমি পুতুল নিব, কই দেখি, দাও দাও দাও, আমি পুতুল নিব। কি মজা! এক নাগারে হাত তালি দিয়ে বলছে, আর আমি যেন পাথরের ন্যায় মূর্তি সমান। এটা কি দেখছি আমি? আমার স্বামী পাগল, কিন্তু এতটাই পাগল যে শিশুদের মতো লাগে। এনাকে নিয়ে কি করব আমি? আর ঘর সংসার বা কেমনে করব? এক পর্যায়ে সিথিটা লাল রঙের সিঁদুরে ছেয়ে গেল, আর সাথে কপালে লেপন হল আজীবনের পীড়া। শুধু চুপ করে বসে ভাগ্যকে আলিঙ্গন করা ছাড়া আর কিছুই করার নেই। আর কি বা করব? গরিব পরিবারের মেয়েদের শখ আহ্লাদ, নিজস্বতার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই যে। অভাবে নামক গহ্বরের মাঝে সব চাওয়া পাওয়ার অতলে তলিয়ে যায়। মায়ের পাশে দু বোন দাঁড়িয়ে আছে, আর সাবনে হুইলচেয়ারে বাবা বসে। চারজনের মুখের দিকে একবার তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। না, এভাবে ভেঙ্গে পড়লে তো চলবে না। আমি তো এখন সোনার ডিম পাড়া হাঁস হাতে পেয়েছি, এর বাহিরে আর কিই বা চাই? বাবার চিকিৎসা, বোনের বিয়ে আর সংসারের খরচ সব তো অলরেডি আমার হবু শ্বশুর মশাই দিয়েই দিয়েছে, লাগলে আরও দিবে। এমন সুখ কি আর চাইলেই পাওয়া যায়? পাগলকে বিয়ে দেখে পাড়া পড়শিও ছাড়ছে না মজা নিতে, কিন্তু হায়রে, মনের খোঁজ কারো নেওয়ার প্রয়োজন নেই। আর নিবেই বা কেন, যেখানে নিজের মা, তার স্বামী আর বাকি সন্তানদের স্বার্থটা বড় করে আমাকে খাদে ফেলে দিল, সেখানে অন্য কেউ মজা ছাড়া আর কি নিবে? তবে এসব কথা গায়েও মাখা উচিত নয় আমার। আমি তো সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, এগুলো কি এখন ভাবলে চলে? না, একটু তো বড়লোকই ভাব আনা লাগবে। এখন তো গরিব নই, তাহলে গরিবের মন নিয়ে এত দুঃখ কেন পাব? হাসতে হাসতে বাবার বাড়ি থেকে বিদায় নিলাম। কি হবে কেঁদে? সারা জীবনের কান্না তো সাথে নিয়েছি, তাহলে এই একবারের জন্য কেন কাঁদব এখন? সবার আবারও ধারণা হলো বড়লোক জামাই পেলে মায়াবতী কাঁদতেও ভুলে যায়। 2 শ্বশুর বাড়ি, মানতেই হবে, একদম মধুর হাড়ি। কতই না ভালোবাসা পাচ্ছি। এত এত আদরে দু একটা খোঁচাময় কথা। কত টাকায় কিনে নিলি রে রমানাথ বউটা? ছোট ঘরের মেয়ে তো বড়লোক শ্বশুর বাড়ি দেখে লোভ সামলাতে পারেনি। সামলে রেখো রমানাথ, চেহারাও খাসা। এগুলোর কোনোটা আনাচে কানাচে, কেউ বলছে, কেউ বা সামনে। যদিও বা শ্বশুর মশাই উত্তরে বলে যাচ্ছে, কোনো টাকা দিয়ে আমাকে কিনে নেই নাই, আমি ওনার ছেলেকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছি। হাস্যকর হলেও সবাই গোগ্রাসে গিলে যাচ্ছে কথাগুলো। এতগুলো কথা আর শুনতে হলো না, বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো এক পর্যায়ে। জামাইয়ের জন্য দুধ নিয়ে আসলাম, দেখি উনি রং পেন্সিল নিয়ে বিছানায় উবু হয়ে বসে কিছু একটা আঁকছে। রুমটাও সাজানো হয়েছে সেই রাজকীয়ভাবে। টেবিলে দুধটা রেখে ওনার সামনে গেলাম। অর্জন বাবু, এগুলো রাখুন, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো। মায়াকে দেখে কিছুটা বিব্রত হয়ে পড়ল অর্জন। বিছানার এক প্রান্তে গিয়ে মা মা বলে চিৎকার করতে লাগল।
হুড়মুড় করে দরজা ঠেলে অর্জনের বাবা মা ঢুকে পড়ল রুমে। বাবু কি হয়েছে তোমার, হ্যাঁ এমন করছো কেন? ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করল অর্জনের মা। আর অর্জুন আমার দিকে আঙ্গুল দিচ্ছে। তুমি কিছু করেছ বৌমা? অর্জনের মা মায়ার দিকে ফিরে প্রশ্ন করল। না মা, আমি তো ওনাকে ঘুমাতে বললাম। ওহ বুঝেছি, তুমি অচেনা তো তাই এমন বিব্রত অবস্থায় পড়েছে, কিছু মনে করো না বৌমা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অর্জনের মা বলল। মা রে, আমার ছেলেটা পাগল নয়, খুব ভালো আর মেধাবী ছেলে জানো তো, একটা বড় ধাক্কা খেয়ে আজ ও এরকম শিশুদের মতো হয়ে গেছে। সবাই যদিও বলে অর্জন কখনো ভালো হবে না, কিন্তু আমি আর তোমার শাশুড়ি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের অর্জন একদিন ঠিকই সুস্থ হয়ে আমাদেরকে তাক লাগিয়ে দিবে। ও ঠিক সুস্থ হবে মা, একটু খেয়াল রেখো ও দিকে। তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি আমরা, এর জন্য জানি ক্ষমা চেয়েও লাভ হবে না, কিন্তু একটাই অনুরোধ, আমার ছেলেটাকে দয়া করে সুস্থ করে দাও মা, আর কিছু চাই না তোমার থেকে। চিন্তা করবে না বাবা, আমি ভগবান আর ডাক্তারের মধ্যে একজন ও নই, তথাপি আমার সর্বস্ব দিয়ে ওনাকে ভালোবাসব, চেষ্টা করব ওনাকে সুস্থ করার। মায়াবতী নামটা তোমাকে দিয়ে ভুল করেনি তোমার বাবা, তুমি আসলেই মায়াবতী। এখন ঘুমাও কেমন, আমি অর্জনকে বলে দিয়েছি ও আর চিৎকার করবে না। অর্জনের মা মাথায় হাত বুলিয়ে কথাটা বলে চলে গেল। আসলেই কি তাই এই পাগলকে সুস্থ করা সম্ভব? হ্যাঁ, ওনার জীবনটা সুস্থ করতে আমার জীবনটাকেই পাগলা গারদে বাঁধতে হলো। নিয়তি এই নিষ্ঠুর পরিহাস আর কতটা আমার জন্য রাখা আছে একমাত্র উনিই জানেন। বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় রাখলাম। মায়া, এই পাগলের সাথে ঘুমানোর কোনো মানেই হয় না, কে জানে কখন কামড়ে দেয়, তার থেকে বরং দূরে থাকাই ভালো। কোনো এক অজানা কারণে আবার বিছানার দিকে ফিরে আসে, চোখ আটকে যায় অর্জনের দিকে, গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে বিছানায়। এক পাশ থেকে চাদর টেনে অর্জনের গায়ে দিয়ে সোফায় শুয়ে পড়ল মায়া। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, না চাইতেও চোখের জল আজ বাঁধন হারা। কি চেয়েছিলাম আর কি পেয়ে গেলাম, এটাই কি তবে ছিল পাওনা? না, এটা তো হওয়ার ছিল না হৃদ, আমি তো তোমাকে নিয়েই ছোট একটা ঘর চেয়েছিলাম, এত আভিজাত্য তো চাইনি আমি, তবে কেন করলা এমনটা? সকালের ঘুম অনেকটা দেরিতেই ভেঙ্গে গেল, অনেক রাত করে ঘুমানোর ফল এটা যদিওবা। তড়িঘড়ি করে উঠে দেখলাম অর্জুন বাবু রুমে নেই। দরজাটাও খোলা, হয়তো বাহিরে গেছে। ঘুম ভেঙ্গেছে তাহলে। নতুন বউ কি এভাবে পড়ে পড়ে ঘুমায়? আসতে না আসতেই দেখি নিজের মর্জিতে চলা হচ্ছে। অর্জনের বৌদি সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। দুঃখিত দিভাই, অনেকটা ক্লান্ত ছিলাম, তাই বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। ঠিক আছে, নিচে যাও, মাকে সাহায্য করো রান্নায়। আজ্ঞে। স্নান সেরে নিচে নেমে গেল মায়া। অর্জনের বাবা সোফায় বসে খবর পড়ছে, আর পাশে বড় জায়ের ছেলে টুকু বসে পড়ছে। শুভ সকাল বাবা, কেমন আছেন? শুভ সকাল বৌমা, ভালো আছি, তুমি? হুম ভালো। কথাটা বলে পাশ কাটিয়ে যেতে ধরলাম, এর মধ্যেই টুকু বলল। আন্টি, কাজটা কি ঠিক হলো? কোনো কাজটা বাবু? এই তুমি দাদাইকে মর্নিং জানালে, তারপর কেমন আছে জিজ্ঞাসা করলে, কই আমাকে তো বললে না। ভুল হয়ে গেছে বাবু, আর হবে না। তাহলে এবার বলো। আচ্ছা ঠিক আছে। শুভ সকাল টুকুবাবু, কেমন আছো তুমি? অনেক ভালো, তুমি কেমন আছো আন্টি? মুচকি হেসে বলল টুকু। ভালো আছি। কিন্তু বাবু আন্টি না বলে কাকিমা বললে কি ভালো হয় না? উহুম না। মাথা নাড়ানোর সাথে জবাব দেয় টুকু। তাহলে কি আন্টি? না মিষ্টিমা। দাদুভাই, খুব ভালোই তো নাম দিয়েছ, মিষ্টিমা। ভাবছি আমিও ডাকব এই নামে। বাবা আপনি? হুম, আমিও ডাকব। ইয়ে, কি মজা দাদাই আর আমার মিষ্টিমা। খুশিতে চিৎকার করে বলল টুকু। বাবা, রান্নাঘরটা কোথায়?
আসলে মায়ের কাছে যাব, কিন্তু এখানে এত বড় বড় ঘর যে খুঁজেই পাচ্ছি না। খুঁজতে হবে না বৌমা, আমি পরে দেখিয়ে দিব। তুমি বরং ছাদ থেকে অর্জনকে ডেকে নিয়ে এসো, নাস্তা করব। টেবিলে খাবার রেখে বলল অর্জনের মা। ঠিক আছে মা। ছাদের দিকে পা বাড়ালাম। স্নিগ্ধ রোদ চারিদিকে। বাতাসে একটা মম গন্ধ বসন্তের আগমন জানান দিচ্ছে। দুয়ারে খুব সম্ভবত এখানে বড় ফুলের বাগান আছে। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল নানান রকম ফুলের গাছ। অনেক গাছেই বাহারি সাজে ফুল নিয়ে সেজে আছে, এর কিছুটা চেনা আবার অনেকটাই অচেনা। আর একটু এগিয়ে যেতেই একটা কাচের গ্লাস এসে পায়ের ওপর পড়ে গেল। ও মাগো বলে পায়ে হাত দিয়ে বসে পড়ল মায়া। এই বউ বউ, তোমার লেগেছে? পাশ থেকে একটা টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে ছুটে আসলো অর্জুন। পায়ের অনেকটাই ফুলে গেল, মুহূর্তের মধ্যে ফর্সা পায়ে কালো রক্তের জমাট বেঁধে গেল। এই ঠান্ডার মধ্যে সামান্য ব্যথা পেলেই এমনিতে টনটনিয়ে ওঠে, তার মধ্যে একটা আঘাত। দেহ থেকে মনে হচ্ছে প্রাণটাই চলে যাবে। পায়ে হাত দিয়ে ডলারলি করছে আর চোখ দিয়ে টুপটাপ জলের ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। অর্জুন গ্লাসটা নিয়ে আরেক সাইডে ছুঁড়ে মারল। ছাদের রেলিংয়ে লেগে মুহূর্তে কয়েক ভাগে ভাগ হয়ে গেল গ্লাসটা। মায়ার দৃষ্টি ভাঙ্গা গ্লাসের দিকে চলে গেল। একটা কাচের গ্লাস আর ওর জীবন দুটাই অন্যদের ওপর নির্ভরশীল। ভালো লাগলে রেখে দাও, নয়তো ছুঁড়ে ফেলো। কিন্তু ভয় তো একটাই, যতই যত্নে রাখো না কেন ঠিকই একদিন হাত ফসকে পড়ে যাবে। আর মুহূর্তেই শেষ হবে সব কিছু। অবশ্য শেষ হওয়ার আর কি বা বাকি আছে, সারা জীবন তো একটু একটু করে করে শেষ হবেই, আর তার আগে শেষ হয়ে গেছে সুখের লগ্ন। অর্জুন পচা সরিই সরি সরি। সামনে তাকিয়ে দেখে অর্জুন কান ধরে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা পা পেছনে বাঁকিয়ে উপরে তুলেছে, কিছুটা কুতকুত খেলার মতো করে। পুতুল সরিই পুতুল। মুখটা বাঁকিয়ে ছোটদের মতো করে বলল অর্জুন। আর পাশে থাকা টিয়া পাখিটাও বলে উঠল, পুতুল পুতুল পুতুল। মায়া হো হো করে হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, চলুন নিচে, মা ডাকছে। অর্জুন এরপরেও কানে হাত দিয়ে একইভাবে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে টলকে যাচ্ছে, এই যেন পড়ে যায় বুঝি। মায়া এবার ভালো করে তাকালো। বেশ লম্বা শ্যামলা গায়ের বরণ, মাথায় ঝাঁকড়া চুল। চুলগুলো নিচে নেমে কপালের সাথে চোখের অর্ধেকটাই ঢেকে ফেলেছে। চোখ দুটো বেশ বড় আর দৃষ্টি উদাস। এমন ছেলেকে যে কেউ চাইবে তার জীবনসাথী হিসেবে। আর মায়া? হ্যাঁ, এমনটাই চাওয়ার ছিল স্বামী হিসেবে। শুধু একটা জিনিসেরই কমতি, সুস্থ না হয়ে পাগল হলেন উনি। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ধপাস করে পড়ে গেল অর্জুন। মায়া ধরে তোলার আগেই আবার উঠে কানে হাত দিয়ে একই ভঙ্গিতে দাঁড়াল। কি হয়েছে অর্জুন বাবু? সরি পচা অর্জুন, সরি। নিচের ঠোঁটটা উপরে তুলে রাখল। আচ্ছা ঠিক আছে, রাগ করিনি তো অর্জুন বাবু, এবার খেতে চলুন। হুম। মাথা ঝাঁকিয়ে বলল অর্জুন। সময়গুলো চলছে এগিয়ে, ধীরে অথবা জোরে, তবুও চলছে আপন গতিতে। 7 দিন পর বাবার বাড়িতে অর্জুনকে নিয়ে যায় মায়া। নতুন বর বউয়ের বাবা বাড়িতে যাওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়ম রক্ষার্থে যায়। বিকেলে অর্জুনকে নিয়ে বাহিরে বেড়াতে যায়, আর সাথে ওর 2 যমজ বোন বিন্তি আর রিন্তি। আরে বড় লোক পাগলার বউ যে। বাহ, বেশ মানিয়েছে দেখছি পাগলার সাথে। সামনে তাকিয়ে দেখে হৃদ দাঁড়িয়ে। আর যাই হোক, ভাবনা ছিল হৃদ অন্তপক্ষে ভুল বুঝবে না। ওকে বুঝবে, কিন্তু না হয়ে অন্যদের মতোই। চোখ দিয়ে জল আপনা আপনি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, এভাবে আর নয়। যা হওয়ার হয়ে গেছে। ভাগ্যকে যখন আলিঙ্গন করেছি তখন আর কিসের ভয়। অর্জুন হৃদকে দেখে মায়ার পেছনে গিয়ে দাঁড়ায়। ভয় আর দেখে হৃদ হো হো করে হেসে ওঠে। ভাগ্যকে যখন আলিঙ্গন করেছি তখন আর কিসের ভয়। অর্জুন হৃদকে দেখে মায়ার পেছনে গিয়ে দাঁড়ায়। ভয় আর দেখে হৃদ হো হো করে হেসে ওঠে।
এইটা না তো তোমার রাজত্ব আর না তো তুমি রাজা। কোনো শাসক বা সমালোচকের প্রয়োজন নেই আমার। আমার রাজ্য, আমিই রাজা। আমি আমার মর্জিতেই চলব। আর রইল পাগলের কথা, আজ তো এই পর্যায়ে তুমি বা আমি থাকতে পারতাম, তাহলে কি হতো? একইভাবেই তো লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো, তাই নয় কি? আমি আমার ভাগ্যকে স্বীকার করে নিয়েছি, এখানে তুমি কিছু বলার কেউ নও। বাব্বা, টিয়ার মুখে বোল ফুটেছে দেখছি। তা দেখি তোমার পাগলা গার্দের দামি স্বামীটাকে। হৃদ অর্জনের দিকে হাত বাড়ালে অর্জুন মায়াকে জড়িয়ে ধরে। অনেক হয়েছে, আর নয়। এখান থেকে চলে যাও। মায়া, হা, যাচ্ছি। লোভী মেয়েদের যা হয় আর কি। সোনার হরিণ হাতে পেয়ে এখন উচ্চ শিখরে পৌঁছে গেছ। এই অহংকার ভাঙ্গবে একদিন। অহংকার? হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা অহংকার। আমার স্বামী পাগল হলেও আপনার মতো এতটা নির্লজ্জ বেহায়া নয়। আপনার মতো কোনো মেয়ের স্বপ্নকে নিজের পায়ের তলায় মারিয়ে দেয়নি। এরকম স্বামী পেলে অহংকারী হয়। এ হার হাবাতের দল, যা পায় তাকেই আঁকড়ে ধরে। কুকুরের পেছনে ঘেউ ঘেউ করার ইচ্ছে নেই আমার। আপনি আসতে পারেন এখন। রাস্তাটা তোমার বা তোমার বাবার নয়। নয় বলেই তো এখনো ভালোভাবে দাঁড়িয়ে আছেন। নয়তো আমার পায়ের জুতিনি এতক্ষণে আপনার গালে যেত। অর্জুনকে নিয়ে বাড়িতে চলে যায় মায়াবতী। বিছানায় শুয়ে কাঁদতে শুরু করে, এটাই কি ছিল আমার কপালে? এত অপমান! 2 মাস আগেও এই ছেলেটা পেছনে পেছনে ঘুরত মায়াকে পাওয়ার জন্য, আর আজ অপমানের বাণে জর্জরিত করতেছে। প্রথমে একাবাসী আত্মীয়, তারপর হৃদ। আচ্ছা, মানুষ কি শুধু নিজের ইচ্ছে পূরণ করার জন্যই কাছে আসে? কেন এতটা স্বার্থপর হয়? আমি তো কারো ক্ষতি করিনি কখনো, আর না তো কাউকে অপমান করেছি, তাহলে আমাকেই এত অপমান সহ্য কেন করতে হয়? সেটা কি শুধুমাত্র দুর্বল বলেই? সেদিনের কথাগুলো আজও স্পষ্ট ভাসে চোখে। কলেজ থেকে বাড়ি ফিরছিল এক বিকেলে, আর রাস্তায় হৃদের সাথে দেখা হয়। যদিও বা পাশের এলাকায় থাকার কারণে প্রায় প্রতিদিনই দেখা হয়, সেদিনের দেখা হওয়াটাও ছিল রোজকার নিয়মে বাঁধা। মায়া যাচ্ছিল আর পেছনে থেকে হৃদ ডাকে, মায়াবতী, একটু কি দাঁড়ানো যাবে? আজ্ঞে, কিছু বলবেন? এইটা কোনো কথা হলো মায়াবতী? তোমার জন্য সেই পাশের গ্রাম থেকে এখানে এসে প্রতিদিন দাঁড়িয়ে থাকি, আর তুমি কিনা এড়িয়ে চলো। আমার জন্য? কিন্তু কেন? আমি তো আপনাকে দাঁড়াতে বলিনি কখনো, আর না তো চিনি আপনাকে ঠিকমতো। আচ্ছা, চেনার সময় অনেক হবে, কিন্তু তার আগে যেটা বলতে এসেছিলাম সেটা বলি, যদি অনুমতি দাও তবে। কথা বলার স্বাধীনতা সবারই আছে, আপনার খেতে বা অন্য হবে কেন? বেশ ভালোই তো গুছিয়ে কথা বলতে পারো। এজন্যই তোমাকে এত ভালো লাগে। নাম, কাজ, কথা বলা সবকিছু মিলিয়ে এ যেন সত্যিই মায়াবতী। ধন্যবাদ, তবে দয়া করে অযথা প্রশংসা করবেন না। প্রশংসা শুনতে অভ্যস্ত নই আমি। কেন কেন? অযথা প্রশংসা অহংকার বাড়ায়। আচ্ছা, কি বলবেন বলুন? আমার টিউশন আছে। আমি তোমাকে ভালোবাসি। মায়া কথাটা শুনেই বাড়ির পথে পা বাড়ায়। হৃদ আবারও সামনে এসে দাঁড়ায়। কিছু বললে না যে মায়া? আপনি বলতে এসেছিলেন, আমি বলার সুযোগ দিয়েছি, এর বাহিরে তো কিছু বলার নেই আমার। তাহলে কি ধরে নিব আমি? মৌনতা সম্মতির লক্ষণ নাকি? ভালোবাসো না তাই ইগনোর? এসব প্রেম ভালোবাসা, বিলাসিতা আমার জন্য প্রযোজ্য নয়। ক্ষমা করবেন। কথাটা বলেই চলে যায় মায়া। আর এক দৃষ্টিতে মায়ার চলে যাওয়া দেখে হৃদ। কয়েকদিন এভাবেই হৃদ সামনে আসে, আর একই কথা বলে মায়া। আর নিরাশ হয়ে ফেরে হৃদ।
এরপর এক বিকেলে আবারও দেখা হয়, কিন্তু এবার হৃদকে কিছু বলতে হয়নি। মাই এসে কথা বলে, আমি যে পরিস্থিতিতে বর্তমান সেখান থেকে ভালোবাসার মতো মন মানসিকতা নেই আমার। বাসায় অসুস্থ বাবা, পেনশনের সামান্য কিছু টাকা আর আমার টিউশনির টাকা দিয়েই সংসারটা চলে। এমন পরিস্থিতিতে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন নেই আমার। কিন্তু তবুও আপনি বারবার আমাকে বাধ্য করছেন আপনাকে নিয়ে ভাবতে। এমনিতেও আপনার পরিবার থেকে আমাকে মানবে বলে মনে হয় না। যদিও বা আমি গুরুজনের বিপক্ষে গিয়ে কিছু করতে চাই না, তথাপি যদি সত্যিই আমাকে ভালোবাসেন তাহলে আমার মা বাবাকে বলেন, ওনারা যা সিদ্ধান্ত নিবে সেটাই আমি মান্য করব। উদ্ধৃতি চিহ্ন। আর যদি বিয়ে সংসারের মতো ভাবনা ছাড়া প্রেম করে সময় পার করার ইচ্ছে থাকে তাহলে দয়া করে আমার সামনে আসবেন না। কারণ আপনি হাজার বার চাইলেও এক্ষেত্রে আমার একটাই উত্তর হবে, আর সেটা শুধুমাত্র না। হৃদ কোনো কথা না বলে চলে যায় সেদিন। আর মাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়িতে যায়। কিন্তু এর পরের দিনই হৃদ ফিরে আসে, সাথে ওর বাবা মাকে নিয়ে। আর দুই পরিবার কথা বলে বিয়ের দিন স্থির করে। অসময়ের মধ্যেই সময় করে ভাবনাগুলো আসে মায়ার মনে। আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু হয়, আর তাতে নানান রঙের ভাবনা। বিয়ের দিনেও কত আশা করে বসেছিল বউ সেজে, কিন্তু বর আর আসলো না। পরিবর্তে আসলো একটাই কথা, লগ্নভ্রষ্টা। বধূ বেশে অপেক্ষা করাটা ছিল বরের জন্য, কিন্তু সেটা পূর্ণ হয়নি। বিয়ের দিনই হৃদ অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সবার মুখে হৃদ পালানোর কথা শুনে অবাক হয়ে যায় মায়া, কিন্তু পরক্ষণেই হো হো করে হেসে ওঠে। ভাগ্যটা খুব খারাপ, মায়ার এই ধারণাটা সবাই করেছে। নিশ্চয়ই অপয়া মেয়ে, না হলে বিয়ের দিনই বর কি পালায় অন্য মেয়ের সাথে? হৃদ নিশ্চয়ই জানতে পেয়েছে মায়া ভালো না, তাই পালিয়েছে। আর মেয়েটাকে দেখো কেমন বেহায়া। বাপ মায়ের নাক কান কাটা গেল, আর কেমন নির্লজ্জের মতো হাসছে। নিশ্চয়ই অন্য কোথাও ইটিস পিটিস আছে। কথাগুলো গ্রামবাসী থেকে শুরু করে আত্মীয় স্বজনরাও বলতে ছাড়েনি, তাও উচ্চস্বরে। কথায় আছে না, হাতি কাদায় পড়ছে ব্যাঙ ও লাথি মারে। খানিকটা ওরকম, কিন্তু তফাতে একটাই, মায়া নিজেকে হাতি ভাবেনি বা হাতির মতো ক্ষমতাসীনও নয়। এ কয়দিনে জমানো স্বপ্নগুলো ভেঙ্গে গেছে ঠিকই, কিন্তু মনে মাঝে একটা জমানো বিশ্বাস ভেঙ্গে যায়নি। ভগবান যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, শুধুমাত্র এই কথাটার ওপর ভিত্তি করেই সেদিন নিজেকে ফুরবল করেনি, আর আজ তার প্রমাণ তো পেয়েই গেল। যে ভালোবাসে সে ছেড়ে গেলেও ভালোবাসার মানুষটাকে কখনো অপমান করে না। সেদিন ছেড়ে যাওয়ার পরের সময়গুলো যা ছিল আজও তাই আছে, শুধু নামে পরিবর্তন। লগ্নভ্রষ্টা থেকে লোভী উপাধি পেয়েছে, তাতেও অবশ্য খারাপ লাগে না। আসলেই তো লোভী সে, না হলে সেদিন অর্জনের বাবার টাকার লোভে তো আর বিয়ে করত না। লগ্নভ্রষ্টা উপাধি থেকে বাঁচার আশায় শহরে চলে যায় মায়া, আর সেখানে একটা বৃদ্ধাশ্রমে কাজ নেয়। ভাগ্য বা দুর্ভাগ্যবশত আশ্রমটার মালিক ছিল অর্জনের বাবা। সবার প্রতি সেবা ভাব আর অনেকটাই ভালো ব্যবহার দেখে সহজেই আকৃষ্ট হয় অর্জনের বাবা, আর খোঁজ খরব নিয়ে মায়ার ব্যাপারে সব জানতে পারে। এই তো সেদিনের কথা, অর্জনের বাবা বিনোদ যখন মায়ার মা বাবাকে বিয়ের জন্য রাজি করাতে না পারে, তখন ছুটে আসে মায়ার কাছে অর্জনের জন্য মায়াকে চাইতে। কিছু বলবেন বড় বাবু? আপনাকে অনেকটা বিষণ্ণ লাগছে। আমার কি কোনো কাজে ভুল হয়েছে? তোমার তো ভুল হতেই পারে না মা। আমি আজ তোমার বড়বাবু হয়ে আসিনি, এসেছি কিছু চাইতে, ভিক্ষার্থী বলতে পারো। বিষণ্ণভাবে বলল অর্জনের বাবা। আপনি এভাবে বলছেন কেন বড়বাবু? আপনি বলুন না কি করতে হবে আমাকে। আমার সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই চেষ্টা করব। অবশ্য আমার ভাণ্ডারে তেমন কিছু নেই, আমি নিজের ভিখারিনী। আমার যা চাই সেটা তোমার কাছে আছে মা। আমি তোমার সামর্থ্যের মধ্যেই চাচ্ছি। ঠিক আছে, আপনি বলুন।
তোমাকে চাচ্ছি তোমার থেকে আমার ছেলের জন্য। মানে কি বড়বাবু? আপনার কথার মানে বুঝলাম না। অবাক হয়ে প্রশ্ন করল মায়া। আমার ছেলেকে বিয়ে করবে? বড়বাবু আপনার ছেলে বলতে প্রাপ্ত দাদা বাবু, কিন্তু ওনার তো বিয়ে হয়ে গেছে। তাহলে উনি কি আবার বিয়ে করবে? মায়ার এমন প্রশ্নে কিছুটা হাসি পেল বিনোদের। মুচকি হেসে বলল, প্রাপ্তর জন্য নয়, আমার দুই ছেলে প্রাপ্ত আর অর্জন। আমি তোমাকে অর্জনের জন্য চাচ্ছি। কিন্তু বড়বাবু এই নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, আমার মা বাবার সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। আর তাছাড়া আমি গরিব পরিবারের মেয়ে, কোথায় আপনারা তেল আর কোথায় আমি জল। তেলে জলে মিশে যায় না বড়বাবু। কোথায় কি মিশে যাবে না যাবে সেটা আমি দেখে নিব মা। আর আমার কাছে বড়লোক গরিবের কোনো তফাৎ নেই। শুধু টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না। এটা আপনার উদারতা বড়বাবু। আমার উদারতা নয় মা, আমি তোমার উদারতা নিতে এসেছি। দেখুন বড়বাবু, আমার বাড়িতে অসুস্থ বাবা মা আর ছোট দুই বোন আছে, এদেরকে ছেড়ে বিলাসিতা আমার করা সাজে না। আর এখন তো আমার উপার্জন একমাত্র সম্বল, বাবার পেনশনের টাকায় মাস কেটে যায় না। আমাকে ক্ষমা করবেন। কথাটা বলে যেতে চাচ্ছিল মায়া, কিন্তু এর মধ্যেই বিনোদ বলে, আমার ছেলেটার ওপর দয়া করো। থমকে দাঁড়ায় মায়া। মানে কি বলছেন বড়বাবু এসব? আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট, সব বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, অনেকটাই ছোট বাচ্চাদের মতো আচরণ। ডাক্তার বলেছে পরিচর্যা করতে, একমাত্র যত্নেই ঠিক হতে পারে বলে ধারণা ডাক্তারদের। কি হয়েছিল ওনার? বছর 3 আগে একটা ব্যস্ত রাস্তায় বাইকে অর্জন আর ওর হবু বউ মিতা যাচ্ছিল। রাস্তাটা ঘন কুয়াশায় ঢাকা থাকার কারণে দূরের কিছু দেখতে পাচ্ছিল না। এর মধ্যে বিপরীত দিক থেকে একটা মালবাহী ট্রাক এসে ধাক্কা মারে আর ছিটকে পড়ে যায় অর্জন। মিতা ট্রাকের তলে চাপা পড়ে আর ঘটনাস্থলেই মৃত্যু হয়, আর ভাগ্যর কাছে জিতে যায় অর্জন। বেঁচে গেলেও বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে, এখন বেঁচে আছে মাত্র একটা শিশুর মতো। ওর খাওয়া পড়া সবকিছুই অন্যের সাহায্য দ্বারা হয়। বিশ্বাস করো, আমার ছেলেটা এমনিতেই অনেক ভালো, ওর মতো ভালো ছেলে খুব কমই দেখেছি আমি অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাইনি মা, কিন্তু আমি আর ওর মা বা আর কতদিন বাঁচব? আমরা বিশ্বাস করি ও ঠিক হয়ে যাবে, কখন কোথায় কিভাবে হবে জানা নেই। বুড়ো হয়ে গেছি আমি, আর আমার স্ত্রী বা আর কতদিন বাঁচব? কারো কাছে তো সুরক্ষায় রেখে যেতে হবে। একমাত্র তোমাকেই বিশ্বাস করতে পাচ্ছি আমি। এ কয়দিনে অনেক নজর রেখেছি তোমার ওপর। তোমার মা বাবার কাছেও আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ওনারা রাজি হয়নি। এখন শেষ আশা একমাত্র তুমি। আমি কথা দিচ্ছি কখনো কোনো অভাবে ফেলব না তোমাকে। তোমার পরিবারের দায়িত্বটাও আমিই নিব। তুমি শুধু আমার ছেলের দায়িত্বটা নাও, এটুকু দয়া করো মা। অর্জনের করুণ পরিণতি জেনে কেঁদে ফেলে মায়া। আর বিনোদও বলতে গিয়ে কেঁদে ফেলে। না বলতে গিয়েও একটা অজানা কারণে বলতে পারেনি, কিছুটা সময় চেয়ে নেয় ভাবার জন্য। আর অবশেষে পরিবারের কথা ভেবে রাজি হয়ে যায়। যদিও বাবা মা চায়নি, এক্ষেত্রে নিজেই জোর করে বিয়েটা করে মায়া। সত্যিই তো, যে পরিবারের ভার অন্যের ওপর দিয়ে বিয়ে করে সে তো লোভী। হৃদ তো ভুল বলেনি, আসলেই লোভী মায়া। কাঁধের ওপর কারো হাতের ছোঁয়া পেয়ে চোখের জল মুছে নেয় মায়া। স্পর্শটা নতুন, পেছনে কে বুঝতে না পেয়ে ফিরে তাকালো মায়া। আর অস্পষ্টতায় মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, আপনি? পেছনে তাকিয়ে দেখে অর্জন দাঁড়িয়ে আছে। কি হয়েছে অর্জন বাবু? কোনো সমস্যা? অর্জন চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। চোখ দুটোও জলে ছলছল। হাতে একটা পুতুল নিয়ে আছে। মায়া এখনো বুঝতে পারে না অর্জন পাগল না অটিস্টিক। ওর ব্যবহার বিধিতে, আচরণে ইঙ্গিত করে ও অটিস্টিক, আর জানামতে পাগল। এখন বাকিটা ভগবানের হাতে।
মায়ার ধারণা হয়তো ওর জন্যই খারাপ লেগেছে তাই এভাবে আছে। মায়া অর্জুনকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করল, খিদে পেয়েছে? পেটে হাত দিয়ে দেখিয়ে দিল মায়া। অর্জুন মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। খেতে বসে অর্জুন কিছুটা খাচ্ছে আর কিছুটা ছড়িয়ে দিচ্ছে উঠোনে বসে। মায়া হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই খাইয়ে দিতে লাগল। এর মধ্যেই আবার পাশের বাড়ির কাকিমা এসে ছি ছ্যা বাঁধিয়ে দিল। কি ঘোর কলি কাল আসলো রে বাবা, সোহাগ দেখে বাঁচি না। আমার যখন বিয়ে হয়েছিল লজ্জায় তেনার সামনে 2 বছর যাই নাই, আর এখন বিয়ে হতে না হতেই দেখি ভাত খাইয়ে দিচ্ছে। মায়া একবার তাকালো ওনার দিকে, তারপর কিছু না বলে আবার অর্জুনকে খাইয়ে দিতে লাগল। আর অর্জুন নাকমুখ বিচিত্র অঙ্গভঙ্গিমায় তাকাচ্ছে, একবার মায়ার দিকে আরেকবার কোলের কাছে রাখা পুতুলের দিকে। মহিলা কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের কাণ্ডকারখানা দেখে আবারও মুখ খুলল। বলি, বড়লোক জামাই পেয়ে কি ভালো মন্দটাও ভুলে গেলে? বাড়িতে কেউ আসলে তাকে বসতে দিয়ে কথা বলতে হয় সেটাও কি জানা নাই? অবশ্য থাকবেই বা কেন, সোনার খনি হাতে পেলে কি আর তামার খোঁজ থাকে গো? ঘোর কলিকাল। মায়া নীরব দৃষ্টিতে কিছুক্ষণ তাকালো, তারপর শান্তভাবে কথার উত্তর দিল। কাকিমা আসলে ঠিকই বলেছেন, ঘোর কলিকাল এসেছে, না হলে আপনার মতো একটা মানুষের আগমন হতো না। আর আমি ওনাকে আহ্লাদিত হয়ে খাওয়াচ্ছি না, উনি অসুস্থ তাই খাওয়াচ্ছি। এরপর বললেন, না বসতে দেওয়ার কথা। মা আপনাকে অনেক আগেই চেয়ার দিয়ে বসতে বলে গেছে, কিন্তু আপনি এতটাই কটু কথায় ব্যস্ত যে পেছনে তাকানোর বা মায়ের কথায় কান দেওয়ার সময় পাননি। কি আমার মুখে মুখে তর্ক? পরমা, তোর মেয়ে আমাকে অপমান করছে আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখছিস? ছি ছি ছি, এই দিনটাও দেখার ছিল। এবার মায়ার মা আর চুপ থাকতে পারল না। সামনে এগিয়ে এসে হাতে পানের বাটাটা এগিয়ে দিতে দিতে বলল, কি করবে বলো দিদি? মেয়েটাকে এখনো যুগোপযোগী করে তুলতে পারিনি। এটা আমার ব্যর্থতা। মুহূর্তেই মহিলার মুখে হাসি ফুটে উঠল। পান খাওয়া লাল দাঁত বের করে বিশ্রীভাবে হাসল। শোন মায়ার মা, বাকি দুইটাকে ভালো করে শিক্ষা দিবি, এটা তো উচ্ছন্নে গেছে। মায়া আর চোখে তাকিয়ে অর্জুনকে জল খাওয়াতে লাগল। তুমি ঠিকই বলেছ দিদি, বাকি দুইটাকে শিখিয়ে দিব কিভাবে সব কথার উত্তর দিতে হয়। আচ্ছা দিদি, শুনলাম তোমার মেয়ে নাকি পালিয়ে গেছে পাশের এলাকার কোনো ছেলের সাথে। আচ্ছা ছাড়ো সেসব কথা, ওটা তো রিজ ছিল। আচ্ছা, তুমি নাকি 2 বছর দাদার সামনে যাও নাই, তাহলে বিয়ের বছর ঘুরতে না ঘুরতে যে মেয়েটা হলো সেটার বাবা কে গো? দাদা তো তাহলে হতেই পারে না। তাহলে তুমি কি? এবার মহিলার রাগ তিরিক্ষি হয়ে গেছে। কি তার মানে কি বলতে চাচ্ছিস তুই আমি অন্য কারো সাথে থাকি? সেক্ষুনি নিপির বাপকে নিয়ে আসতেছি। হ্যাঁ, মানুষের আজকাল ভালো করতে নাই দেখি উল্টা সাপের মতো গাসায়। এতক্ষণ মায়া দাঁড়িয়ে চুপচাপ ওনার নাটক দেখে যাচ্ছিল, এবার উঠে এসে বলল, কাকিমা, আপনার যাকে ডাকার ডেকে আনুন তো, তবু ঝগড়া করবেন না, এটা ভদ্রলোকের বাড়ি। মা, মেয়েকে দেখে নিব কি পেয়েছিস কি মেম্বারকে ডেকে আনব? মহিলা গর্জাতে তরজাতে চলে গেল। মা, এবার কি হবে গো? এই মহিলা তো ঝগড়া করে পাড়া মাথায় তোলে, জানি না আবার কি নাকি জারি নিয়ে আসে। তুমি এসব বলতে গেলে কেন আবার? আরে চুপ থাক তো, ওকে হাড়ে হাড়ে চিনি আমি। ওর মেয়েটাকে নিয়ে তোর কি সর্বনাশ করল মনে নাই? বিয়ার দিন জামাইক নিয়ে পালাইছে। ছাড়ো তো মা, কপালে নাই ঘি ঠকঠকাইলে হইবে কি? যেটা ভাগ্য নেই সেটা নিয়ে আফসোস করি না আমি। আর তাছাড়া এখন বা খারাপ কিসে? আমি অর্জুন বাবুর সাথেই বাকি জীবনটা পার করতে চাই। ফেলে আসা অতীতে তাকালে বিরহের সাগর ছাড়া কিছুই পাওয়া যায় না। কথাটা বলে মায়া ঘরে চলে গেল, আর পরমা মেয়ের যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল।
কত বড় হয়ে গেছে মেয়েটা। এই তো সেদিনের কথা। পরমার বিয়ে হলো 15 বছর আগে। কনে বেশে বাড়িতে এসে ছোট্ট মায়াকে উপহার হিসেবে পায়। বিয়ের 3 বছর পর মায়ার মা মায়াকে জন্ম দিতে গিয়ে মারা যায়। আর তারপর পরমাকে বিয়ে করে আনে রমেশ। ছোট মায়াকে প্রথম দিনেই ভালোবেসে ফেলে পরমা। ছোট্ট ছোট্ট নরম হাত পা আর আধো বুলিতে মা ডাক মুহূর্তেই 16 বছর বয়সী পরমার মন কেড়ে নেয়। যদিও বা সবাই বলে সতীন থাকা ভালো, কিন্তু সতীনের কাটা থাকা ভালো নয়। কিন্তু পরমার কাছে এই কথাটা মিথ্যা করে দিয়ে মেয়ের সম্পর্কে বাধা পড়ে মায়া। কেউ কাউকে কখনো সৎমা আর সৎ মেয়ে অনুভব করতে দেয়নি। দুদিন হলো মায়া অর্জনকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসেছে। অর্জনকে যত দেখে ততই অবাক হয়ে যায়। সব ভুলে গেলেও কেমন যেন মাঝে মাঝে ভালো মানুষের মতো আচরণ করে। মায়া শুধু ভেবে যায় বাস্তবে কি হবে। মনের মধ্যে কিছু অভিব্যক্তি আর কিছু অভিযোগ নিজের ভাগ্যের ওপর। কিছুটা আবেগ আর কিছুটা বিবেকে। একবার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, আরেকবার মনে হয় না কিছুই ঠিক হওয়ার নয়। আবার ভেবে নেয় দরকার কি, যেমন আছে তেমন থাকলেই বাকি আসে যায়। ভাবনার গহীনে যতই ভাবনা রাখি, স্বপ্নের মাঝে ততই তোমাকে দেখি। বাস্তবে কি আসবে হয়ে সুখ পাখি, নাকি আসবে বেদনার নিবৃত কোনো ক্ষণে? আসলে তুমি রাখবো যতন করে। ভালোবাসা আর চাওয়াগুলো নাই বা পূরণ করে দিলে। ভালোবাসবো উজাড় করে, গহীনের ভাবনাগুলো সামনে এনে। সকালে ঘুম জড়ানো চোখটা খুলতে গিয়েও খুলতে পাচ্ছে না, কেমন যেন মাথাটা ভার হয়ে আছে। চোখ খুলে একবার অর্জনের দিকে তাকালো। মায়া গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে এখনো। বিছানা থেকে উঠতে গিয়েও পারল না, আবার শুয়ে পড়ল মায়া। এদিকে সকাল অনেক আগেই হয়ে গেছে, 8টা পার হয়ে ঘড়ির কাঁটা 8:30 ছুঁই ছুঁই, কিন্তু মায়া এখন পর্যন্ত রান্নাঘরে আসেনি দেখে অর্জনের মা ডাকতে চলে গেল। মেঝের মধ্যে বিছানা করে মায়া ঘুমায়। অর্জনের সাথে এ কয়দিনে অনেকটা ভাব হলেও ওর সাথে ঘুমাতে ভয় পায় মায়া। আর তাছাড়া অর্জন নিজেও কেমন যেন করে ওর বিছানায় কাউকে দেখলে। ভয়ে অস্থির হয়ে যায়। পাশে সবসময় পুতুলটা রেখে ঘুমায়, আর মায়া যদিও বা রুমে সোফা আছে তথাপি নিচেই ঘুমায়। অর্জনের মা এসে দেখে অর্জন এক বালতি জল এনে মাথায় ঢালছে, আর মায়া ঠান্ডায় থরথর করে কাঁপছে। ও কি বাবু, এটা কি করছিস? কি হয়েছে মায়ার? অর্জন একবার মায়ের দিকে তাকালো, তারপর আবার জল ঢালতে শুরু করল। অর্জনের মা রুমা মায়ার গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। বৌমার জ্বর এসেছে আর তুই জল ঢালছিস? দেখি সরে যা। অর্জন মুখে আঙ্গুল দিয়ে ওর মাকে চুপ থাকতে বলল। তারপর আস্তে আস্তে কানের কাছে মুখ এসে বলল, কথা বলো না, আগুন লেগেছে, জল দিচ্ছি, কি মজা, আগুন থেকে যাবে। কিছুটা উচ্ছ্বাস ভাব নিয়ে বলল অর্জন। রুমা অর্জনকে সরিয়ে দিয়ে মায়ার গা মুছে দেয়। বিছানায় শুয়ে দিয়ে গায়ে লেপ দিয়ে দিল, তারপর ও কাঁপুনি থামছে না কোনোভাবেই। মেয়েটাকে অর্জনের বউ করে সত্যিই কোনো পাপ করেনি তো? বিভিন্ন প্রশ্ন উকি দিচ্ছে রুমার মনে। সব মেয়ের একটা স্বামী সংসার নিয়ে স্বপ্ন থাকে। একটা ছোট্ট পরিবারে স্বামীর ভালোবাসায় ভরা একটা ছোট্ট আলাদা পৃথিবী, যেখানে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ছেলে, মেয়ে নিয়ে একটা ভালোবাসায় ভরা ছাউনি থাকবে। একটা ঘর দাঁড়িয়ে থাকে খুঁটির ওপর। খুঁটিই তার শক্তি। ঠিক তেমনভাবে একটা মেয়ের অস্তিত্ব তার স্বামীর কাছে। স্বামী খুঁটি আর পরিবারের বাকিজন দেয়াল, আর মেয়েটা হয় ছাদ। এদের মধ্যে দেয়াল ছাড়া ঘর টিকে থাকা সম্ভব, কিন্তু খুঁটি ছাড়া তো ঘরের কোনো অস্তিত্বই থাকে না। সেখানে এই মেয়েটা কি করব সারা জীবন? কি করে ওর চাওয়া পাওয়ারগুলো পূরণ করবে, আর স্বপ্নেরই বা কি হবে? কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে ঔষধপত্র দিয়ে চলে গেছে।
রুমা হালকা কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালো মায়াকে। অর্জনের বাবা এসে মাঝে মাঝে দেখে যাচ্ছে। টুকু আর অর্জুন দুজনেই মায়ার পাশে বসে আছে। আজ বিছানার মায়া শুয়ে থাকাতে ওর কোনো অসুবিধা হচ্ছে না, বরং চিন্তা হচ্ছে মায়াকে এভাবে শুয়ে থাকতে দেখে। ওদিকে টুকুর মা চিৎকার চেঁচামেচি করছে টুকু স্কুলে যায়নি বলে। বারবার ডাকার পরেও মায়ের কথায় কান দিচ্ছে না। ওর একটাই কথা, মিষ্টিমাকে ছেড়ে ও কোথাও যাবে না। টুকুর মা জ্বরে পড়ে থাকলেও টুকু কাছে পর্যন্ত যায় না। আর এদিকে ফকিরের ঘরের লোভী মেয়েটা কি যে জাদু করেছি এই কয়েকদিনে ভেবে পায় না টুকুর মা। কেমন যেন সারাদিন মায়ার পেছনেই ঘুরঘুর করে। একবার ইচ্ছে করে ঘরে ছোটলোকের বাচ্চাটাকে বের করে দিতে, কিন্তু ন্যাকা শ্বশুর শাশুড়ির জন্য কিছু বলতে পারে না। ওদিকে প্রাপ্তটাও বাসায় নেই, কাজের খাতিরে বিদেশ গেছে। না হলে এর একটা বিহিত করেই ছাড়ত এতদিনে। কি ধরিবাজ মেয়েরে বাবা, এ নিশ্চয়ই টুকটাক জানে। টাকা খসানোর ধান্ধায় পাগলটাকে বিয়ে করেছে, না হলে এত আদিক্ষেতা দেখাতো না। একদিনের জারিজুরির আমার হাতেই শেষ হবে। আমিও দেখিয়ে দিব এর আসল উদ্দেশ্য কি। আমাকে তো এখনো চেনে নাই। হাড়ে হাড়ে টের পাবে নিতু কি জিনিস। রাতে ঘুম ভেঙে গেলে দেখে অর্জুন পাশে শুয়ে আছে। একটা হাত মায়ার পেটের ওপর আর আরেকটা মায়ার মাথার নিচে একদম বালিশের মতো দিয়ে রাখা। অনেকটা লজ্জা পেয়ে গেল মায়া। ঘুমন্ত অবস্থায় অর্জুনকে দেখতে কতটা নিষ্পাপ লাগছে। অবশ্য সারাক্ষণই ওকে নিষ্পাপ লাগে, কিন্তু পাগলামোর কোনো ছাপ বোঝা যাচ্ছে না একজন পরিপূর্ণ সুদর্শন পুরুষ সামনে যেন। মায়ার খুব করে ইচ্ছে করে অর্জুনের চোখের পাতায় আলতো করে চুমু একে দিতে। এ কয়েকদিনে অনেকবার তাকিয়েছে ওর চোখে। জোড়া ভ্রুর আর মায়ামো চোখ দুটোই খুব করে টানে, একদম চৌম্বক শক্তির মতো। মাথার চুলগুলো আছড়ে পড়ে আছে কপালময়। মায়া কপালে টিপ আঁকতে গিয়েও ফিরে আসে, যদি উনি জেগে যায় তাহলে। অর্জুন যে পাগল সেটা ওর ভাবিনার বাহিরে বলা তো যায় না। হুট করে যদি উনি ঠিক হয়ে যায় তখন কি যে কেলেঙ্কারি হবে। আলতো করে পেট থেকে অর্জুনের হাতটা সরিয়ে নামতে গেল বিছানা থেকে। দুপা এগিয়ে যেতেই শাড়ির আঁচলে টান লাগে। এক মুহূর্তেই থেমে যায় মায়া। পেছনে থেকে অর্জুন আঁচল ধরে টানছে না তো আবার। মায়ার ধারণা ছিল অর্জুন পেছনে থেকে শাড়ির আঁচলটা টেনে ধরেছে। লজ্জায় কিছুটা মাথা নিচু করে পেছনে তাকায়। মায়া দেখে অর্জুন আগের মতোই ঘুমিয়ে আছে, আর শাড়ির আঁচলটা অর্জুনের হাতে বাঁধা। স্বামীর ভালোবাসা যেখানে জুটবে না সেখানে আশা করাটাই ভুল। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। কোনো রকমে হাত থেকে শাড়ির গিঁটটা খুলে বাথরুমে চলে যায় মায়া। সকালটা বেশ ফুরফুরে। জানালা দিয়ে আলোর রেখা চোখে মুখে পড়তেই ঘুমটা ভেঙে যায় মায়া। মাথার যন্ত্রণাটাও আজ আর নেই, শরীরটা একটু ফুরবল কিন্তু অনেকটাই চাঙ্গা। অর্জুন এখনো ঘুমাচ্ছে। মায়া স্নান সেরেই পুজোর ঘরে চলে গেল। ধূপের গন্ধে আর উলুধ্বনিতে ভুল ভেঙে যায় অর্জুনের বাবা মায়ের। মেয়েটার এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো লাগে তাদের, শুধু শিষ্টাচার নয়, অনেক ধর্মভীরু আর লক্ষ্যইমন্ত বউ। ওদিকে নিতু রাগে কানে বালিশ চাপা দিয়ে রেখেছে। যবে থেকে এই মেয়েটা বাড়িতে পা রেখেছে তবে থেকেই শান্তি যেন উড়ে গেছে। সকালে একটু যে ভালোভাবে ঘুমাবো তার কোনো উপায় নেই। ভোরেই উঠে ঘণ্টার ঘটর ঘটর আর কাশির ঠং ঠুং শব্দ করেই যাচ্ছে, থামানোর কোনো ইয়াক্তা নেই। না, এই মূর্খ পাগলদের সাথে থাকলে কোনো দিন না আমাকেই পাগলা গারদ যেতে হয়। এখানে একে রাখা সম্ভব না আর। 2 বিকেলে ছাদে বসে চা খাচ্ছে অর্জুনের বাবা মা। অর্জুন বসে আছে ওর শখের পুতুলটা কোলে নিয়ে। মাঝে মাঝে পুতুলকে জড়িয়ে ধরছে, আবার ছেড়ে দিচ্ছে। আবার কখনো পুতুলের নাক টেনে ধরছে।
টুকু আর মায়া ফুলের গাছগুলোতে জল দিয়ে অর্জুনের পাশে এসে বসল। এর মধ্যে নিতুও হাজির। কিছু বলবে বড় বৌমা? এক পলক তাকিয়ে প্রশ্ন করল রুমা। হ্যাঁ মা, কিছু কথা ছিল। আসলে বলাটা ঠিক হবে কি না বুঝতে পারছি না। অভয় দিলে বলি, বাক স্বাধীনতা সবারই আছে বৌমা, আর নিজস্ব মতামত দেওয়ার ও অধিকার দিয়েছি দুই বৌমাকে। যা বলার বলে ফেলো। বলছি যে অর্জনের বিয়ে হওয়ার তো অনেক দিনেই হয়ে গেল। আমরা তো ধারণা করেছিলাম বিয়ে হলে হয়তো কিছুটা সুস্থ হবে, কিন্তু ও তো আগের মতোই রয়ে গেল। তুমি কি খেয়াল করছো না বৌমা? অর্জুন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। আগে তো অর্ধেকটা সময়ই বদ্ধরুমে কাটাতো, আর সে জায়গায় এখন ও সারাদিনই হাসি আনন্দে মেতে থাকে। অর্জুনের বাবা বলল। তা নয় বাবা, আমি আসলে বলতে চাচ্ছিলাম অর্জুনের আরও চিকিৎসার প্রয়োজন। এখন তো অনেকটাই ভালো, এ সময়ে আরেকটু চিকিৎসা করলে ও ঠিক সুস্থ হয়ে যাবে। সেটা অবশ্য মন্দ বলনি। দেখি আমার বন্ধু ডাহ মনীষকে ফোন করে পরামর্শ নিব। বাবা বাড়িতেই কি চিকিৎসা করতে চান? বাহিরে পাঠানো সম্ভব নয়। প্রাপ্ত এখন অফিসের কাজে বাহিরে আছে, আর আমাকে অফিস সামলাতে হচ্ছে। এই অবস্থায় অর্জুনকে বাহিরে পাঠালে ওর দেখাশোনা কে করবে? কেন মায়া? চট করে বলে দিল নিতু। বিনোদ নিতুর দিকে তাকালে নিতু বলে, না মানে, আসলে বাবা মায়া তো ওর স্ত্রী। স্বামীর দেখাশোনা করাটা তো স্ত্রীর দায়িত্ব বলুন। আর তাছাড়া মায়া তো অনেক খেয়াল রাখে অর্জুনের, তাই বলছিলাম আর কি। তা ঠিক বলেছ, কিন্তু মিষ্টিমাকে বাহিরে একা পাঠানোটাও ঠিক নয়। ই ঢং দেখো, মিষ্টিমা কি পেয়েছে এই দুটাকার মেয়ের মধ্যে? আমার ছেলে, শ্বশুর, শাশুড়ি কে জানে। ইচ্ছে করছে না থাক, এখন কিছু করলে চলবে না, আগে বাহিরে পাঠাই, পরে দেখে নিব মনে মনে। ঠিক আছে বাবা, যা ভালো বোঝেন। নিতু বলেই চলে গেল। মায়া এতক্ষণ দূরে বসে থেকে সব কথা শুনছিল। নিতু যাওয়ার পর বিনোদের কাছে আসল। বাবা, বলছিলাম কি, দিভাই তো ভুল বলেনি। আমিও চাই উনি সুস্থ হয়ে উঠুক। ওনাকে ভালো করার জন্য যা লাগে করব আমি। সুস্থ হোক, সেটা আমি আর তোমার মা দুজনেই চাই। আর আমার ছেলে সুস্থ হলে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না মিষ্টিমা। আমার সবচেয়ে আদরের ছেলে অর্জুন। তুমি জানো, আমি যখন কাজ শেষে বাড়িতে আসতাম তখন ও আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমার খাওয়া না খাওয়া সবকিছুর খেয়াল রাখত ও। একটা মেয়ে যেমন তার বাবাকে ভালোবাসে, আর মা তার সন্তানকে ঠিক ততটাই ভালোবাসা পেয়েছি ওর কাছ থেকে। আমার কখনোই মনে হয়নি ও আমার সন্তান। উল্টো এটা মনে হতো আমিই ওর সন্তান। আর আজ সে সন্তানকে এই অবস্থায় দেখে কোনো বাবার ভালো লাগে বলো? থাক না অর্জুনের বাবা, মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ কেন? দেখো কেমন কাঁদছে তোমার সাথে সাথে। এ কি মিষ্টিমা, তুমি কাঁদছ কেন? বাবা ভগবান ভালো মানুষদের এত কষ্ট দেয় কেন? জানেন আমার বাবাও অনেক ভালো, কত আদর ভালোবাসায় মাতিয়ে রাখত সবাইকে, আর আজ উনি তবুও ভগবানের কাছে কৃতজ্ঞ এখনো বাঁচিয়ে রেখেছে অর্জুন বাবুকে উনি। কিন্তু অর্জুন বাবুকে যদিও বা আমি আগের কোনো অবস্থাতেই দেখিনি, তথাপি খুব করে চাই উনি সুস্থ হোক। আবার আগের মতোই সবার সাথে হাসি খুশিতে থাকুক। আমার এর বাহিরে আর কিছু চাওয়ার নেই বাবা। কিন্তু মিষ্টিমা, বাবাই যদি তোমাকে ভুলে যায়? হঠাৎ টুকু প্রশ্ন করে বসে। মায়ার বুকটা চিনচিনিয়ে ওঠে। সত্যিই তো, যদি উনি আগের জীবনে গিয়ে আমাকে ভুলে যায় তাহলে কি হবে আমার? আমি তো ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি। একটা দিনও উনি ছাড়া থাকা সম্ভব নয়। আমি তো জলবিহীন মাছ হয়ে যাব। না চাই না তোমার ওনাকে আগের মতো। উনি যেভাবে আছে ঠিক সেভাবেই থাক। আর কিছু চাই না আমার। সারারাত শিবরাত্রির ব্রত করে সকালে অর্জুনকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় আসলো মায়া।
পাশেই গাড়ি নিয়ে বসে আছে ড্রাইভার, গাড়িতে উঠতে যাবে এর মধ্যেই একটা গগন বিদারক আর্তনাদ প্রচণ্ড শব্দে কি যেন ফেটে গেল। পাশে তাকিয়ে দেখে অর্জুন রাস্তায় পড়ে আছে। অর্জুনকে ধরে গাড়িতে তুলল ড্রাইভার সহ। তারপর পেছনে তাকিয়ে দেখে ৩-৪ হাত দূরে একটা বাচ্চা মেয়ের দেহ পড়ে আছে বিভৎস অবস্থায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত আর নাড়িভুড়ি। মাথাটা ফেটে ঘিলু বেরিয়ে গেছে। রাস্তা পার হওয়ার সময় একটা ঘাতক ট্রাক বাচ্চাটাকে পিষ্ট করে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যেই ছোট দেহ থেকে প্রাণটা চলে গেল, শুধু রয়ে গেল ক্ষণিকের ছটফটানি। মেয়েটার মা তার একমাত্র সন্তানের এমন পরিণতি কোনোভাবেই মানতে পারছ না, বারবার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে। এসব দেখে মায়ারও একই অবস্থা। কারো হাত কেটে রক্ত বেরুলেই ও কেঁদে অস্থির হয়ে যায় ভয়, আর এখানকার এমন অবস্থা দেখে তো ঘটনাস্থলেই কাঁদতে শুরু করেছে। এদিকে যে অর্জুন অজ্ঞান মাথাতেই আসেনি। মনে পড়তেই অর্জুনের কাছে যায়। চোখে মুখে জল ছিটিয়ে দেওয়ার পরেও জ্ঞান ফেরে না দেখে বাসায় ফোন করে কোনোভাবে কাঁদতে কাঁদতে খবরটা পৌঁছে দিয়ে অর্জুনকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। রাস্তায় পড়ার সময় কপালের অনেকটা কেটে যায় মায়ার, চোখে পড়েই নি অ্যাক্সিডেন্টের সময়ে। ডাক্তার ক্ষত স্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই অর্জুনের বাবা মা এসে পৌঁছায়। মায়া মনে মনে হাজারো প্রার্থনা করে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, উনি যেন সুস্থ থাকে। বিয়ের হওয়ার এই কয়েকটা মাসে স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়নি। উনি অসুস্থ তেমন কিছুই নিজের বোধ নেই, একটা বাচ্চার মতো যেন। যা বুঝিয়ে দেওয়া হয় তাই বোঝে, এর বাহিরে কোনো চাওয়া পাওয়া ছিল না। তবুও বিয়ের বন্ধনের বাঁধন ছাড়াও একটা মনের বাঁধনে বাধা পড়ে গেছে। ওনার সেই বাচ্চামোগুলো, খেলার খাতিরে সেই জড়িয়ে ধরা ভয় পাওয়াগুলো নিমিষেই মন কেড়ে নিয়েছে। কি করে ফেরাবো সেখান থেকে? এখন অবধি ঘুম ভেঙে গেলে সেই শাড়ির আঁচলে টান লেগে পেছনে ফিরে দেখা অর্জুনের হাতে আঁচল বাঁধা, ঠোঁট বাঁকিয়ে সেই বলা কথা বউ, সব যেন ছবির ন্যায় চোখের সামনে ভেসে উঠছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনাকে এভাবে অজ্ঞান দেখে। কিছুতেই মন শান্ত হচ্ছে না, এক অজানা ভয়ে অস্থির হয়ে যাচ্ছে বারবার। 2 কিছুক্ষণ পর ডাক্তার জানালো জ্ঞান ফিরেছে অর্জুনের। অতি দ্রুত মায়া আর অর্জুনের বাবা মা গিয়ে পাশে বসল। অর্জুন চোখ খুলে এদিক সেদিকে তাকাচ্ছে। মায়া ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করে যাচ্ছে, অর্জুন বাবু আপনি ঠিক আছেন তো? এখন কেমন লাগছে? আপনি পড়ে গেলেন কিভাবে? খুব লেগেছে তাই না? অর্জুন কিছু না বলে ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছে। ওর মা মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। অর্জুনকে চুপ থাকতে দেখে মায়া কানে হাত দিয়ে দাঁড়ালো যেভাবে অর্জুন দাঁড়াত। সরি, বউ পচা অর্জুন বাবু। ইনি কে মা? কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রশ্ন করল অর্জুন। অর্জুন বাবু সরি বললাম তো, ক্ষমা করে দিন না, না হলে পড়ে যাব তো। অর্জুন মায়ার কথায় কান না দিয়ে ওর বাবাকে প্রশ্ন করল, বাবা মিতা, মিতা কোথায়? তোমরা সবাই এখানে, আর মিতা ও তো আমার সাথেই যাচ্ছিল, ও কোথায় বাবা? এক মুহূর্তেই যেন হোঁচট খেয়ে গেল মায়াবতী। মিতা এত সেই মেয়ে যার সাথে ওনার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু উনি, তার মানে ওনার আগের সবকিছু মনে পড়ে গেছে? অর্জুনের বাবা মা তো খুশিতে কেঁদেই ফেলল, অর্জুনকে জড়িয়ে ধরে। কিন্তু অর্জুন ব্যস্ত হয়ে পড়েছে মিতার খোঁজের জন্য। বড় একটা ধাক্কা থেকে ফিরে এসেছে সবে। এখন যদি মিতার মৃত্যুর খবর পায় তাহলে আবার ধাক্কা খাবে। এখন কিছু না বলে আস্তে আস্তে সব বলে দিয়ে, নয়তো বড় একটা ক্ষতি হতে পারে। ডাক্তার অর্জুনের বাবাকে পাশে ডেকে বলল, মা বলছো না কেন মিতা কোথায়?
আমাকে এভাবে রেখে ও এখনো দূরে আছে। ও জানে না আমি ওকে না দেখলে পাগল হয়ে যাই। বাবু, মিতা বাড়িতেই আছে, ও একটা কাজে আটকা পড়ে গেছে তাই আসতে পারেনি, কিন্তু ও এখানেই ছিল এতক্ষণ, একটু আগেই চলে গেছে বাবু। অর্জনের মা বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। আহা ছোট বাবু, আগে বাসায় চলো তো, খিদে পেয়েছে আমার খুব। অর্জনের বাবা বলল। ঠিক আছে বাবা, তাহলে বাসায় চলো, আমি পরেই যাচ্ছি মিতার কাছে। বাবার ওপর কোনো কথা বলে না অর্জুন, তাই যা বলল তাই মেনে নিয়ে সাথে চলল। যদিও মনটা বারবার মিতার কাছে চলে যাচ্ছে। চোখ দুটো বারবার বলছে কতকাল যেন দেখিনি তোমাকে, একবার তোমায় দেখি। উনি বারবার মিতাকে খুঁজছে, তার মানে এটা পরিষ্কার আগের সব মনে পড়ে গেছে। কিন্তু অর্জুন বাবু, আপনি তো একবারও আমার কথা বললেন না। আমি কতটা ব্যাকুল আপনার সাথে কথা বলার জন্য, আর আপনি একবারও ফিরে চাইলেন না। আপনার পুতুল বউকে কি একবারও মনে হলো না? তাহলে কি আপনার মাঝখানের এই 4টা বছর মুছে গেল? আমি মুছে গেলাম আপনার জীবন থেকে। 2 সবাই খেতে বসেছে আর মায়া খাবার দিচ্ছে। বাড়িতে টুকুও নেই, প্রাপ্ত দাভাই টুকু আর ওর মা তিনজনেই বাহিরে বেড়াতে গেছে। অর্জুন খেতে খেতে ওর বাবার সাথে ব্যবসা নিয়ে কথা বলছে। এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি ওনার। আগের সেই স্বাভাবিক জীবনের মাঝেই আছে। এসেই কেমন ব্যবসা নিয়ে পড়েছে। উনি কে বাবা? আগে তো আমাদের বাড়িতে দেখিনি। ও হচ্ছে গভর্নেস। অর্জনের বাবাকে কিছু বলতে না দিয়ে মায়া বলল। বিনোদ আর রুমা মায়ার দিকে তাকালে মায়া মাথা নাড়িয়ে না বলে দেয়। কার গভর্নেস আপনি? টুকুর। আপনি তো অসুস্থ অবস্থায় ছিলেন তাই জানেন না। ও আচ্ছা বাবা, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন আসি। সে কি, কোথায় যাচ্ছেন? হুট করেই প্রশ্ন করল মায়া। আমার হবুবুয়ের কাছে যাচ্ছি, দেখা করেই আসব। জানেন ওকে আমি খুব ভালোবাসি, অনেক মিষ্টি একটা মেয়ে মিতা। ধক করে উঠল বুকটা। কি হচ্ছে এসব? কি করব এখন আমি? এনাকে কিভাবে কি করব ভগবান? এ কোনো পরিস্থিতি এসে আমার সামনে উপস্থিত করলে তুমি। সময়গুলো কি অদ্ভুত, যে সময়টাকেই বেঁধে রাখতে চাইবে সেটাই হারিয়ে যায়। আপনার স্মৃতিতে সারা জীবনের জন্য থাকতে চাই আমি, আর আপনি মুহূর্তেই মুছে ফেললেন অর্জুন বাবু। অর্জুন, তোমার সাথে কিছু কথা আছে আমার। মিতার সাথে পরে দেখা করো। অর্জুনের কৌতূহল দেখে বলল বিনোদ। কিন্তু বাবা, আমি মিতার কাছে যাব তো? মাথা নিচু করে বলল অর্জুন। চলো, আমিই নিয়ে যাচ্ছি তোমাকে। ঠিক আছে। অর্জুন আর ওর বাবা বেরিয়ে গেল, আর ওদের যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল মায়া। জানা নেই আপনার জীবনে আমার স্থান কোথায়। মিতার পরে আমি আমার ভালোবাসা হব কিনা তাও জানি না, কিন্তু আপনি আমার জীবনে ঠিক চাঁদ তারার মতো অর্জুন বাবু। আপনার সাথে কাটানো কিছুটা মাস ছিল আমার কাছে পূর্ণিমার আলোর মতো, কিন্তু এখনকার সময়ে আমি অমাবস্যায় পড়ে আছি। আপনি ঠিক আমার জীবনে অমাবস্যায় হারানো চাঁদ, তথাপি তারার মিটিমিটি আলো। আপনাকে কাছে না পেলেও শুধু দেখেই সারাটা জীবন পার করতে পারি। হাজারটা কষ্টের মাঝেও আপনাকে দেখাটা এক চিলতে সুখ আমার। বাবা, শ্মশানে নিয়ে এলে কেন? বাবাকে কতটা বিশ্বাস করো? এ কেমন প্রশ্ন বাবা? অবাক হয়ে প্রশ্ন করল অর্জুন। বাবার দিকে তাকিয়ে দেখে বাবাও ওর দিকে তাকিয়ে। আমি আমাকে বিশ্বাস করতে না পারি, কিন্তু তোমাকে বিশ্বাস না করাটা সম্ভব না বাবা। আমি আমার থেকেও বেশি বিশ্বাস তোমাকে আর মাকে করি। তাহলে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। সেদিন অ্যাক্সিডেন্টের পর তুমি পুরোপুরি স্মৃতিভ্রষ্ট হয়ে গেছো। 4 বছর পাগল হয়েছিলে, আগের সবকিছুই তোমার মেমোরি থেকে ডিলিট হয়ে গিয়েছিল। এটা কি বলছো বাবা? মেমোরি লস তাও আমার?
বাবা সিনেমার গল্প শোনাচ্ছ কেন? কথার মাঝে কথা বলতে না করেছি। আমি জানতাম এমন একটা পরিস্থিতি আসবে আমার সামনে, তাই আগেই প্রস্তুত ছিলাম। বাবা, সামনে তাকিয়ে দেখো। একটা বাঁধানো চিতার দিকে আঙ্গুল দেখিয়ে দিল বিনোদ। মিতা চৌধুরী, মৃত্যু 12ই জুন 2011 সাল। লেখাটা দেখেই পেছনে পিছিয়ে গেল অর্জুন। বাবা, এটা কি? কিভাবে কি হয়েছে আর কত তারিখ আজ? 2015 সাল চলছে। আজ থেকে ঠিক 4 বছর আগে তোমার সাথে বাইক অ্যাক্সিডেন্টে মিতা মারা যায় ঘটনাস্থলে। অর্জনের কান যেন কেউ 2 হাত দিয়ে চেপে ধরে আছে, কোনো কথাই কানে যাচ্ছে না ওর। চোখ দুইটা জলে ঝাপসা হয়ে যাচ্ছে। সেদিনের স্মৃতি চোখের সামনে ভাসছে। কত ইচ্ছে ছিল মিতাকে নিজের করে একটা ছোট্ট বুকের খাঁচায় আটকে রাখতে। 4 বছর আগের সেই দিনটায় মিতা কত ভালোবেসে কাছে এসেছিল। বিকেলে অর্জন রুমে বসেছিল মিতার, আর মিতা অন্য রুম থেকে একটা শাড়ির পরে এসেছিল, হাতে কুচিগুলো ধরে কেমন গুটি গুটি পায়ে এগিয়ে আসে। এই বুঝি পড়ে যায় অবস্থা। অর্জন তো হেসেই শেষ। বাচ্চা মেয়ে এখনো শাড়ি পরতে জানে না, আর সে সাজছে বিয়ে করতে। আমি মোটেও বাচ্চা নই অর্জুন দা। মুখটা ভার করে বলে মিতা। ইস দাদা ডাকটা শুনলে প্রাণটা জুড়িয়ে যায় বোন। আরেকবার দাদা ডাক না। কি হামি বোন? সম্মান দেখিয়ে দাদা বলেছি, আর উনি সে সুযোগ নিচ্ছে। সম্মান দেখিয়ে দাদা? তাছাড়া কি দাদা হই না? শোন, তুমি আমার মাসির জায়ের ছেলে, নিজের মাসির ছেলেও নও যে দাদা হবে। আফসোস একটা বোন পেলাম না। সবই এই ফোঁটা কপালের দোষ। ও বোন লাগবে আপনার? আচ্ছা বিয়েটা হতে দিন, আমি বিয়ের পর না হয় দাদা ডাকবো আপনাকে। খেয়ে কাজ নাই, বউয়ের থেকে দাদা ডাক শুনব। তাড়াতাড়ি চলো তো, দেরি হয়ে যাচ্ছে। মিতাকে সেই ছোটবেলা থেকে চেনে অর্জুন। ওর আচার আচরণ সব কিছুই সাধারণ, আর এই সাধারণ ভাবটাই অর্জুনকে টানে। কোনো বড়লোকি পোনা নেই, সবার সাথে খুব সহজেই মিশে যায়। বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছিল, কিন্তু ভালোবাসাটা সেটা দুজনেই ছোট থেকে ঠিক করে রেখেছিল। জীবনের সেই শুরুর ভাবনাগুলো ছোট থেকেই সাজিয়ে নিয়েছিল। বাইকে বসে মিতা বকবক করতে থাকে বিয়ের পর বাচ্চার কি নাম রাখবে, কয়টা বাচ্চা নিবে, এগুলো নিয়ে হালকা পাতলা ঝগড়াও চালায় অর্জুনের সাথে। আর এরই মধ্যে বেখেয়ালির কারণে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। মুহূর্তেই ঝরে যায় একটা তাজা প্রাণ। অ্যাক্সিডেন্টের কথা মনে হতেই চিৎকার করে ওঠে অর্জুন। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিতা আমার সাথে বিশ্বাসঘাতকতা করল বাবা। ও কথা রাখল না, আমাকে ছেড়ে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচব বাবা? আমাকে নিঃস্ব করে চলে গেল বেইমানিটা। হু হু করে কেঁদে উঠল অর্জুন। ছেলের কান্নায় বিনোদের বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চাইলে তিনি আরও কিছুদিন পর বলতে পারত, কিন্তু এভাবে না বললে মায়াবতীর সাথে অন্যায় হবে। ওই মেয়েটা যে বড়ই দুঃখিনী। বাড়িতে এসেই দরজা আটকে দিল অর্জুন। চারিদিকে মিতার স্মৃতি, অথচ মিতা নেই। ভাবতেই পাচ্ছে না মিতা নেই। এক অবেলার গোধূলি লগ্নে জীবনের খেলা শেষ করে ও তো চলে গেল, কিন্তু আমাকে কি দিয়ে গেল একরাশ বেদনা ছাড়া? বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? কতটা কাছাকাছি এসেছিলে তুমি, সেখানে দূরত্বের মাপটা দিতে পারিনি আমি। কতটাই বা ভালোবেসেছিলে তুমি, যে ভালোবাসায় আজ পূর্ণ না হয়ে অপূর্ণতে ভুগি আমি। না, এসো না, এসো না আর ফিরে তুমি। তার চেয়ে বরং দূরেই থাকো, তাতেই খুশি আমি। প্রভাত শেষে এক আলোর রোশনির মতো, তোমাকে না পাওয়ার এক আজন্ম তৃষ্ণায় সারা জীবন পূর্ব আমি।
অপেক্ষার অবসানটা না হয় এ জন্মে নাই হল, তবে দ্রুত অতিবাহিত সময়টা ভালো ছিল। হ্যাঁ, যাক কেটে সে সময়ে। তোমাকে না পাওয়ার এক আজন্ম তৃষ্ণায়। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করে ডাকাডাকি করে যাচ্ছে মায়া, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছে না অর্জুন। মায়া প্রাণটা যেন উড়ে যাচ্ছে এভাবে অর্জুনকে দেখে। দরজার সামনে বসে পড়ল। এর মধ্যে বিনোদ এসে কাঁধে আলতো করে হাত রাখল। মায়া মাথা উঁচু করে তাকিয়ে দেখে অর্জুনের বাবা। বাবা কি হবে এখন? ও তো কোনো কথাই শুনছে না। আমার খুব ভয় হচ্ছে বাবা। চিন্তা করো না মিষ্টি মা, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছুই তো ঠিক নেই বাবা। উনি ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবে এভাবে? আমার অস্বস্তি হচ্ছে খুব। মনটা অস্থির হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি বৌমা, তুমি চিন্তা করো না, ও এক্ষুনি বেরিয়ে আসবে। এতটাও অবাধ্য ছেলে নয় ও। বিনোদ দরজার সামনে গিয়ে অর্জুনকে ডাকল। 2-3 বার ডাকার পরে দরজা খুলে দিল অর্জুন। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, এই কয়েকটা মুহূর্তে কি অবস্থা হয়ে গেছে চেনাই যাচ্ছে না। বাবা, আমাকে ভগবান ভালো কেন করে দিল বলতে পারো? এই কষ্টগুলো সহ্য করার জন্যই কি এতদিন পর ভালো করে দিয়েছে? আমি কি নিয়ে বাঁচব বাবা? আমার সমস্ত কল্পনার মধ্যে মিতা। অর্জুনের এই অবস্থা দেখে ভেতরটা হুহু করে কেঁদে উঠছে বারবার। কোনোভাবেই প্রিয়জনের কষ্ট মেনে নেওয়া যায় না যে। আজ প্রথম কোনো পুরুষ মানুষকে চোখের সামনে কাঁদতে দেখছে মায়া। ওর বাবাকে ছোটবেলা থেকে দেখে আসছে, কত ঝড় ঝাপটা মাথার ওপর দিয়ে গেছে তার ঠিক নেই। হাজার কষ্টের মাঝেও চোখে জল আসতে দেখেনি। পুরুষ মানুষ নাকি খুব সহজে কাঁদে না, কিন্তু আজ দেখছে অর্জুনের কান্না। কতটা ভালোবাসা থাকলে একটা পুরুষ কাঁদতে পারে এখন বুঝতে পারছে ও। বিনোদ ছেলেকে কিছুই বলতে পারছে না, চুপচাপ বুকে জড়িয়ে ধরে আছে। অর্জুনের মাও চুপচাপ চোখের জল মুছে যাচ্ছে। মায়া ছুটে গেল ছাদে। কারো কান্না দেখে চুপচাপ সহ্য করার সাধ্য নেই ওর। ছাদে দাঁড়িয়ে মুক্ত আকাশের পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল। 2 দিন কেটে গেল, অর্জুন চুপচাপ রুমের ভেতর থাকে। খুব জরুরি কোনো কাজ ছাড়া বাহিরে বের হয় না। পুরো বাড়িটা যেন একটা থমথমে পরিবেশের মধ্যে। কাউকে বোঝানোর মতো কোনো যুক্তি জানা নেই মায়ার। অবশ্য ও নিজেই নিজেকে বোঝাতে পারে না। নিজেই প্রায় দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে অর্জুনের আশেপাশে থেকে ওকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। অর্জুন সবসময় দরজা আটকে রাখে ভেতর থেকে। বিকেলের মধ্যেই প্রাপ্তদা, টুকু আর ওর মা চলে আসলো। অর্জুনের ভালো হওয়ার খবর শুনে প্রাপ্ত দাদা তো তখনই আসতে চেয়েছিল, কিন্তু ওর শাশুড়ি অসুস্থ থাকার কারণে আসতে পারেনি। অবশ্য অর্জুনের সাথে টুকটাক কথা বলে নিয়েছেন। টুকু তো বাড়িতে ঢুকেই মিষ্টি মা বলে মায়াকে জড়িয়ে ধরল। গালে একটা পাপ্পি দিয়ে জিজ্ঞাসা করল, মিষ্টি মা কাকাই কোথায়? রুমে আছে বাবু। আমি দেখে আসি? হুম, যাও। টুকু দৌড়ে চলে গেল অর্জুনের রুমের সামনে। ছোট দুটো নরম হাত দিয়ে দরজা ধাক্কিয়ে ডাকছে, কাকাই, কাকাই দরজা খুলে দাও, আমি টুকু। চমকে উঠল অর্জুন। টুকু ডাকছে ওকে। সেই 3 বছরের ছোট্ট বাবুটা যে গুটি গুটি পায়ে হাঁটত, আজ সে ডাকছে। অর্জুন তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। সামনে টুকু দাঁড়িয়েছে, কত বড় হয়ে গেছে ও। হাঁটু গেড়ে সামনে বসল অর্জুন। কিছুক্ষণ তাকিয়ে দেখে জড়িয়ে ধরল, বাবু সোনা, এত বড় হয়ে গেছো তুমি? কাকাই কেমন আছো? ভালো আছি বাবু, খুব ভালো আছি। কাকাই, তুমি তো দেখি বড় মানুষের মতো কথা বলছো। সে কি রে বাবু, আমি কি ছোট? উহু,
মাথা নাড়িয়ে বলল টুকু। দেখি চুপচাপ দাঁড়িয়ে থাকো তো, আমি ভালো করে দেখে নেই আমার বাবুটাকে। পরে দেখো তো, তুমি জানো তোমাকে ছেড়ে এ কয়দিন একটুও ভালো ছিলাম না আমি। আমার খেলার কোনো সাথীই ছিল না ওখানে। তাই খেলতে চলো তো। খেলা? আর আমি? বাবু আমি এখন খেলতে পারবো না, তুমি একাই খেলো, আমি পরে খেলব। না এক্ষুনি চলো, না হলে। কিন্তু মিষ্টি মাকে বলে দিব। মিষ্টি মাকে? এর মধ্যে মায়া এসে দাঁড়িয়েছে। টুকু মায়ার হাত ধরে ঝাঁকিয়ে বলল, দেখেছ মিষ্টি মা, তোমার বর তোমাকেই ভুলে গেছে। অর্জুন অবাক হয়ে গেল টুকুর কথা শুনে। বর? ও কিছু না অর্জুন বাবু, টুকু তুমি আসো, আমি তোমার সাথে খেলব বাবু। টুকু মায়ার হাত ধরে চলে গেল। অর্জুন পিছু ডাকতে গিয়েও ফিরে আসে। হঠাৎ গভর্নেন্সের বর কেন সাজালো টুকু বুঝতে পারছে না। তাহলে কি সেই 4 বছরের ডায়েরির পাতায় এই গভর্নেন্সের এন্ট্রি ছিল? না, এ কিভাবে সম্ভব? ওই জীবনটা তো একটা উন্মাদবদ্ধ পাগলের জীবন ছিল, ওই জীবনে তো কেউ আসবে না তাহলে। সকালের আবহাওয়ার মাঝে খারাপ মনটা না চাইতেও ফুরফুরে হয়ে যায়। আজ 1 মাস হলো অর্জুন বাবু ভালো হওয়ার। এ কয়দিনে বারবার চেয়েছি ওনার কাছে যেতে, কিন্তু পরক্ষণেই ফিরে আসি এক অজানা বারণে। জানি না কি হতে চলেছে আমার জীবনে, কিন্তু তবু এক আশায় রয়েছি। নিতু দিভাই তো পারলে অর্জুন বাবুর কাছেই ঘেঁষতে দেয় না। হয়তো আমাকে পছন্দ না তাই তাড়াতে চায়, যদিও বা খোলাখুলি বলেনি, তবুও আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয়। আর অর্জুন বাবু টুকটাক কথা বলে ইচ্ছে হলে। বিকেলে নাড়ু বানাচ্ছিলাম পুজোর জন্য, বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। এর মধ্যেই অর্জুন বাবু এসে পাশে বসলেন। তোমার নামটা না মায়া না হয়ে মায়াবতী হওয়া প্রয়োজন ছিল। অর্জুনের এমন কথায় মায়া অর্জুনের মুখের দিকে তাকাল। কি হলো, এত সুন্দর একটা নাম দিলাম আর তুমি তাকিয়ে আছো? কি করব তাহলে? অবশ্যই ধন্যবাদ দিবা। এত কিউট নামের জন্য কি একটা ধন্যবাদ পাওয়া যাবে না? নামটা তো আমার আগেরই। সে জানি মায়া নাম, কিন্তু আমি তো বতীটা দিলাম, দুটো একসাথে দেখো মায়াবতী। অবশ্য এই নামটার সাথে তোমার চেহারায় মিল রয়েছে। তাহলে কি আপনি চাচ্ছেন যে নামটা দিয়েছে তাকে আমি ধন্যবাদ দেই? অবশ্যই। ঠিক আছে, আপনি আমার মোবাইলটা থেকে বাবার নাম্বারে ডায়াল করে দিন তো, আমার হাতে তেলগুড় মাখানো। অর্জুন মায়ার ফোন থেকে ওর বাবার নাম্বারে ডায়াল করে লাউড স্পিকার করে দিল। অপর প্রান্ত থেকে ওর মা রিসিভ করল। মায়াবতী, রকি অবস্থা, কেমন আছিস মা? অর্জুন মায়াবতী কথাটা শুনে মায়ার দিকে তাকাল। ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি। বাবাকে একটু ফোনটা দাও না গো। আচ্ছা দাঁড়া দিচ্ছি। রমেশকে মোবাইলটা দিয়ে দিল পরমা। নাও তোমার মায়াবতী কথা বলবে। কেমন আছিস মা? ভালো আছি বাবা। আচ্ছা শোনো না, যেজন্য কল দিলাম সেটা বলি আগে। বল। অর্জুন বাবু বলল মায়াবতী নামটা যে রাখছে তাকে ধন্যবাদ দিতে, তাই কল দিলাম। ধন্যবাদ বাবা। এর জন্য ধন্যবাদের কি আছে? আচ্ছা শোন, অর্জুন বাবাজি কেমন আছে? ভালো আছে বাবা। ও কি এখন সব মনে করতে পেরেছে মা? হ্যাঁ বাবা। তাহলে জামাইকে দেনা কথা বলি। বাবা উনি তো পাশে নেই, পড়ে কথা বলিও। আচ্ছা শোনো না, আমি এখন নাড়ু বানাচ্ছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কল কেটে দেওয়ার পর অর্জুন মায়াকে জিজ্ঞাসা করল, দুটো প্রশ্ন আছে। ঠিক প্রশ্ন না, একটা প্রশ্ন আর একটা সংশয়। বলুন। মায়াবতী আপনার নাম তাহলে মায়া বলেছ কেন? আমি তো বুদ্ধ হয়ে গেলাম। মায়াবতী একটু বড় ডাকতে সমস্যার কারণে অনেকেই মায়া ডাকে।
আর যতদূর মনে পড়ে আমি আপনাকে আমার নাম বলিনি। এ বাড়িতে টুকু আর বাবা মিষ্টিমা ডাকে। প্রাপ্ত দাভাই বনু বলে আর বাকি রইল দিভাই আর মা, এরা দুজনেই জানে মায়াবতী নাম, তবে সংক্ষেপে মায়া ডাকে। আপনি এদের থেকে শুনে নিজেও মায়া ডাকেন, এতে তো আমার কথার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তাহলে পরের কথাটা বলি। পরেরটা হলো, তুমি আমার বাবা মাকে যেভাবে ডাকো আর এ বাড়িতে যেভাবে চলাফেরা করো, তাতে মনে হয় না এ বাড়ির গভর্নেন্স তুমি। তুমি তো বিবাহিত, তাহলে স্বামী কোথায়? আর তোমার ফোনে আমার ফটো কেন ওয়েল পেপারে? তোমার বাবা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে বাপরে, একটার জায়গায় এতগুলো প্রশ্ন। সরি, একটা একটা করে উত্তর দাও। মা ডাকছে, এসে বলবো। হঠাৎ চলে গেল মায়া। অর্জুন বুঝতে পারল কোনো কারণে এড়িয়ে যাচ্ছে ওকে। তারপর ও অপেক্ষা করে গেল, কিন্তু মায়ার দেখা নাই। পরিবর্তে বাসার কাজের মেয়েটা এসে নাড়ু নিয়ে গেল। ইদানিং বিভিন্ন কাজের অজুহাতে অর্জুন মায়ার কাছাকাছি আসার চেষ্টা করে, যদিও বা মায়া ওর প্রশ্নগুলোর জন্যই ওকে এড়িয়ে যায়। নিতু তো পারলেই কাজের মেয়ের মতো আচরণ করে, এত কিছুর ভারে ওর প্রাণটাই যাই। একদিকে ভয়, অর্জুন জানলে কি হবে, ওকে তাড়িয়ে দিবে না তো? যেভাবে এখনো মিতাকে নিয়ে পড়ে থাকে, তাতে মনে হয় না ওর জন্য আলাদা জায়গা হবে। আর অন্যদিকে নিতুদির ভয়, ও তো পারলেই অর্জুনের সামনে ওকে কাজের মেয়ে বানিয়ে ফেলে। বারবার বুঝিয়ে দেয় ওর জায়গা নিচে ওপরে নয়। সকালে বিনোদ বাড়ির সামনে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে, এর মধ্যে মায়া চলে এলো। কিছু বলবে মিষ্টিমা? বাবা, আসলে বাড়ি থেকে ঘুরে আসতাম একবার, অনেকদিন বাবাকে দেখিনি। মা বোন সবাইকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। যদি অনুমতি দেন তো একবার যাই। সে কি স্বামীর অনুমতি নিবেন না? এর মধ্যেই অর্জুন এসে প্রশ্ন করল। নিতাম তো, কিন্তু। কি? কিছু না বলেই মায়া ভেতরে গেল। মেয়েটা এমন কেন বাবা? সব সময় আমার প্রশ্ন এড়িয়ে যায়। সময় হলে বুঝবি। আচ্ছা যা, ওকে বলে দে আমি বাড়ি যাওয়ার অনুমতি দিলাম। অর্জুন ওর বাবার কথা অনুযায়ী মায়ার রুমে গেল। গিয়ে দেখে অর্জুনের ফটো নিয়ে কান্না করছে মায়া। এক মুহূর্তে থমকে গেল অর্জুন। মায়াবতী ওর ফটো নিয়ে কেন কাঁদছে? তাহলে কি? অর্জুন কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছে। মায়াবতী ওর ফটো নিয়ে কাঁদবে কেন? তাহলে কি ওর স্বামী আমি? পুরো হিসেব গোলমেলে লাগছে। কিছুক্ষণ চুপ থেকে দরজায় টোকা দিল। মায়া ঝটপট ছবিটা লুকিয়ে পেছনে তাকিয়ে দেখে সামনে অর্জুন দাঁড়িয়ে আছে। এমনিতেও ভালো হওয়ার পর থেকে ওর রুমে আসেনি কখনো। অনেকটাই অবাক হয়ে গেল। এ কি অর্জুন বাবু, আপনি? আসতে মানা নাকি? না, ঠিক তা নয়, তবে আপনি কখনো আমার রুমে আসেননি তো, অনেকটাই অবাক হয়ে গেছি। ভেতরে আসুন। আমি পরপুরুষ আর তুমি একটা বিবাহিত স্ত্রী। তোমার রুমে ডাকছ, এটা শোভা পাচ্ছ না। যা বলার এখান থেকেই বলি। চোখের জল টলমল করছে মায়ার। এমন অভাগী ও নিজের স্বামী কেউ রুমে ডাকার অধিকার নেই। ঠিক আছে বলুন। আসলে অনেক ভেবে দেখলাম টুকুর পরিবারের ভালোবাসা পাওয়াটাই জরুরি। গভর্নেন্স দ্বারা বড় হলে পরিবারের ভালোবাসা কি সেটাই তো বুঝতে পারবে না। আমি চাচ্ছি টুকুকে নিজের মতো করে বড় করতে। তাহলে আমাকে কি করতে হবে এখন? আপনার কিছু করার নেই। ছুটি দিচ্ছি আপনাকে। তবে একটা কথা, আমি যে ছুটি দিচ্ছি এটা কাউকে বলবেন না প্লিজ। আমার বাবা মা দাদা টুকু সবাই আপনাকে আপনভাবে, ওরা যদি জানতে পারে আমি চলে যেতে বলছি তাহলে। মায়ার গলাটা ভারী হয়ে আসছে। চোখে মেঘের দেখা, এই বুঝি বৃষ্টি নামে। কোনো রকমে অর্জুনকে কথার মাঝে থামিয়ে দিয়ে নিজেই বলল, বুঝতে পেরেছি অর্জুন বাবু। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে বলে যাব না, ওরা জানতেও পারবে না। মায়াবতী দুঃখিত আমি।
এভাবে যেতে বলতাম না, কিন্তু আমার কথাটাও একবার ভাবো। সমস্যা নেই অর্জুন বাবু, আমি এখানে যার জন্য এসেছি সে যদি আমাকে না চায় তাহলে কেন থাকব বলুন। দুদিনের অতিথি হয়ে এসেছি মাত্র, আর চলেও যাব সেভাবেই। আর শুনুন বাবা, আপনাকে বাবার বাসায় যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। এটা একটা সুযোগ বলতে পারেন, আশা করি কাজে লাগাবেন সুযোগটা। মায়াবতী মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। অর্জুন আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। মায়ার ভেতরটা ফেটে কান্না আসতে চাচ্ছে। আজ এই দিনটার জন্যই কি সেদিন বাবার বাড়ি ছেড়ে অজানা গন্তব্যর পথ বেছে নিয়েছিল ও। আমার অর্জুন বাবু যে কিনা আমাকে 10 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিত না, আর আজ সেই চাচ্ছে আমাকে তাড়িয়ে দিতে। আজ সত্যিই আমি নিঃশেষ অর্জুন বাবু। আপনি আমাকে আজ অকুল সাগরে ভাসিয়ে দিলেন। এখানে থাকলেও কিছুটা স্বস্তি পেতাম। আপনি আমার পুরোপুরি না হলেও তো আমি পুরোটাই আপনার অর্জুন বাবু। আপনাকে কাছে না পেয়েও সারা জীবন চোখের দেখা দেখে কাটিয়ে দিতাম আমি। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা অর্জুন বাবু, এটা কেমন পাওয়া আমার? 7 পাকে বাঁধার পরেও আপনি আমার নন। এ কেমন আপনি যে অজানাতে আমার হয়েও জানাতে আমার নন? না, আর একটুও নয়। মায়া বাড়িয়ে কি লাভ? সেই তো কষ্টই বাড়বে। ব্যাগই গুছিয়ে নিতে গেল। পরক্ষণেই মনে পড়ল, না, এই বাড়ির আমার মানুষটাই যখন আমার নয় তখন এই গহনা পাতি কাপড় চোপড় নিয়ে কি করব আমি? এখানে যাকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে এতদিন থাকলাম সেই যখন আমার নয় তখন এই অবান্তর জিনিস দিয়ে কি হবে? দুপুরে সবাই ঘুমিয়ে আছে, এই ফাঁকে বাড়ির বাহিরে চলে আসলো মায়া। হাতে একটা অর্জুনের ছবি, এক কাপড়েই বাহিরে এসেছে ও। কোথায় যাবে এখন? বাবার বাড়ি? না, ওখানে গেলে তো শ্বশুর মশাই গিয়ে ফেরত নিয়ে আসবে। তাহলে কোথায় যাই এখন? এই বিশাল পৃথিবীটা আজ যেন ছোট হয়ে গেছে, কোথাও ঠাঁই নেই আমার। কান্নাগুলোও বুকের ভেতর জমাট বেঁধে আছে। না পাচ্ছে কান্না করতে, আর না পাচ্ছে এড়িয়ে যেতে। রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে কিছু জানা নেই। বড় অদ্ভুত এই শহর, আর তার মধ্যে থাকা মানুষগুলো। ইট কাঠ পাথরের ভিড়ে মানুষের মনগুলো সিমেন্ট দিয়ে বাঁধাই আজ। সবাই ড্যাবড্যাব করে তাকাচ্ছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, কিন্তু মায়ার সেদিকে ভ্রুক্ষেপ নেই। পলকহীনভাবে সামনে এগিয়ে যাচ্ছে। লক্ষ্যে শুধু একটাই, পালাতে হবে। সেটাও আমার থেকে আমিকে লুকিয়ে রাখা। বিকেলে কিছুটা হইচইপূর্ণ শব্দে ঘুম ভেঙে গেল অর্জুনের। নিতু চেঁচামেচি করছে, ও চা করেনি এখনো। মায়া আর না করেই কোথায় যেন লুকিয়ে আছে ছোট লোকের বাচ্চাটা। টুকু খুঁজছে ওর খেলার জন্য মিষ্টি মাকে চাই, কিন্তু মিষ্টি মা কোথায় হারিয়ে গেল এতবার খুঁজেও পাচ্ছে না। অর্জুনের বাবা মাও খুঁজে যাচ্ছে, রুমে সবকিছু ঠিকঠাক আছে, শুধু মানুষটা নাই। মায়া তো এমন মেয়ে না, ছাদে গেলে পর্যন্ত জানিয়ে যায়। বাবু তুই বউ, কথাটা বলতে গিয়েও থেমে যায় অর্জুনের মা। মায়াকে দেখেছিস? আমি দেখব কোথা থেকে, আমি তো ঘুমাচ্ছিলাম মা। বাবু একটু দেখো না মেয়েটা কোথায় গেল, কোনো বিপদে পড়েছে কিনা। মা ও তো বাচ্চা মেয়ে না, নিশ্চয়ই কোনো প্রয়োজন এ বাহিরে গেছে। একটু অপেক্ষা করো, যদি না আসে তাহলে খুঁজতে যাব, এবার একটু শান্ত হও। অর্জুনের মা চলে গেল। অর্জুন বিছানা থেকে নেমে আবার বিছানায় চড়ল। কোলবালিশটা কাছে নিয়ে, নিজেকে খুব চালাক ভাবো তাই না মায়াবতী? শুধু দেখে যাও আরও কি কি হয় তোমার জীবনে। অর্জুনের কাছ থেকে আড়াল করার পরিণতি হারে হারে টের পাবা। শুধু সময়ের অপেক্ষা। সূর্যের আলো নিভু নিভু, কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসার কথা, অথচ শীতের এই কুয়াশার ভিড়ে সূর্য অস্ত যাওয়ার আগেই সন্ধ্যা নেমে এসেছে। মায়া একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় হাত পা জমে গেছে, অথচ মনটা আজ অনুভূতিই পাচ্ছে না শীতের। চোখ দিয়ে বেদনার অশ্রু আজ নির্গত। প্রেমহীন মৃত্যুসম যন্ত্রণা যেন আগত।
তবুও স্বপ্নের কথা ভেবে যাই, যদিও বা রাতের আধারে ঘুমের দেখা নাহি পাই। ভালোবাসায় প্রাপ্ত অর্জন আজ হাতছাড়া, জীবনে আজ আর কিছু চাই না মরণ ছাড়া। অর্জন পেছনে থেকে চাদর মুড়িয়ে দিল মায়ার গায়ে। মায়ার মনে হচ্ছে পেছনে অর্জন, কিন্তু তাকানোর সাহস পাচ্ছে না কিছুতেই, কিন্তু যখন সামনে এসে চোখের জল মুছে দিল তখন হাতের স্পর্শে শিউরে ওঠে। সামনে তাকিয়ে দেখে অর্জন এক পা উপরে তুলে এক পায়ের ওপর ভর দিয়ে দুহাতে কান ধরে দাঁড়িয়ে আছে। সেই প্রথম দিন যেভাবে দাঁড়িয়েছিল পায়ের গ্লাস ছুঁড়ে মারার পর ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। অর্জন ভ্রু বাঁকিয়ে মুখটা বাচ্চাদের মতো করে বলল, সরি। মায়া তাকিয়ে দেখতে লাগল ঠিক যেন আগের অর্জন সামনে দাঁড়িয়ে আছে। সরি বউ। অর্জন পচা সরি, ঠোঁট বাঁকিয়ে বলল অর্জন। অর্জন বাবু, আপনি আগের মতো হয়ে গেছেন? কিন্তু কিভাবে? অবাক হয়ে বলল মায়া। হ্যাঁ মায়াবতী, আগের মতোই হয়েছি, শুধুমাত্র আমার বউটার জন্য। আপনি? মানে আগের সব মন পড়েছে আপনার? না, মনে পড়েনি, কিন্তু আগের কিছু ভিডিও দেখেছি। মানে? অবাক হয়ে প্রশ্ন করল মায়া। মানেটা হচ্ছে যেদিন মিতা মারা যাওয়ার খবর পাই সেদিনই বাবা তোমার কথাও বলে আমাকে। আমার মেমোরি থেকে মুছে যাওয়া কিছু স্মৃতি বাবার ফোনে ধারণ করা আছে। ওই দিনেই জানতে পারি তুমি আমার স্ত্রী। কিন্তু বাবাকে এসব জানাতে বারণ করেছিলাম আমি, তার ওপর মিতার জন্য মনটাকে কোনোভাবেই তোমার দিকে ধাবিত করতে পারিনি। আর আমি এটাও দেখতে চাচ্ছিলাম বাবার পছন্দের মেয়েটা ঠিক কতটা আমাকে ভালোবাসে। তাই এতদিন কিছু না বলে শুধু অনুসরণ করে গেছি তোমার চালচলন, আচরণগুলো, আর একটা ধারণা ছিল শুধু টাকার জন্যই একটা বদ্ধ উন্মাদ ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছ তুমি। এটা শুধু মাত্র করুণা, কিন্তু ভালোবাসা নয়। মায়া কিছু না বলে অর্জনের দিকে তাকিয়ে আছে, চোখের জল টলমল। আমার ধারণাটা ভুল প্রমাণিত হল। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তবে সেটা হোক ভালো অর্জন বা পাগল অর্জন, ভালোবাসার কমতি নেই তোমার মাঝে। একটা নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি তোমার মধ্যে, যেটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই আমার। তোমার কাছে আমি বারবার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, কিন্তু তুমি এড়িয়ে গেছো। আমি চাচ্ছিলাম তোমার মুখ থেকে সত্যিটা শুনতে। বারবার চাচ্ছিলাম একবার বলো, অর্জন বাবু আপনিই আমার স্বামী। কিন্তু তুমি তা কখনো করনি। আমার আজকে তোমাকে বাড়ি ছেড়ে যাওয়া কথাটা বলার পেছনেও একই উদ্দেশ্য ছিল, কিন্তু আজও বিফল হলাম। আর সেই তুমি আমাকে না বলে আমার এক কথায় বাড়ি ছেড়ে অজানায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। আমি আসলে ভয় পেতাম আপনি যদি আমাকে অস্বীকার করেন, যদি বলেন তোমাকে মানি না স্ত্রী হিসেবে। আমার তো মরা ছাড়া অন্য কোনো পথ থাকত না। হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য টাকার বিনিময়ে বিয়ে করেছি। কিন্তু অর্জন বাবু বিশ্বাস করুন, আমি টাকার লোভে আপনাকে ভালোবাসিনি। আপনার অবহেলা সহ্য করার শক্তি নেই আমার, তাই চলে এলাম। ব্যাস, অনেক হয়েছে, আর তোমার বোকামি দেখতে চাই না। এত বোকা হলে চলে? আমার বউকে আমি সাধারণভাবেই দেখতে চাই, কিন্তু তার অধিকার যেন সে নিতে পারে এমন মনোবলও থাকতে হবে। আর একটা কথা, মিতাকে অনেক ভালোবাসি আমি, ওর জায়গাটা তোমাকে দেওয়া সম্ভব না আমার পক্ষে। মায়া কিছুটা হেসে ফেলল। কি হলো, হাসছ যে? আমার মিতার জায়গাটা চাই না অর্জন বাবু। আমার নিজস্ব একটা জায়গা চাই, যেটা শুধু আমার হবে। একটা মনে যে একজন বাস করতে পারে এমনটা নয়। মিতা আপনার প্রেমিকা আর আমি আপনার স্ত্রী। ওর আর আমার জায়গাটা এমনিতেও আলাদা। তুমি আসলেই মায়াবতী। এত সহজে তোমার মায় কিভাবে ফেলো বলতো? মায় ফেলার কোনো কৌশল নেই অর্জন বাবু। ভালোবাসায় সব কিছুই বাধা যায়। আর ভালোবাসায় বাধা পড়লে সেটা তো মায়ারই বাঁধন হয়। আমি তো পড়েছি তোমার মায় বাধা। এই আমি এখন তোমার।
আমাকে আমি তোমাকে দিয়ে দিলাম, এখন নিবে কিনা সিদ্ধান্তটাও তোমাকে দিলাম, একটা উত্তর তুমি দিও, হ্যাঁ বা না। আপনাকে ফিরিয়ে দেই কিভাবে বলুন? আপনি যে আমার মায়াতে পাওয়া অর্জিত ভালোবাসা। আপনি আমার মায়ার জন। ভালোবাসি অনেক। হাতটা ধরি একটু। মায়া হাত বাড়িয়ে দিল। অপেক্ষা কিসের? আমি তো আপনারই মায়া। উহুম, মায়া নয়, মায়াবতী। 5 বছর পর। মিথ্যিমা, এই মিথ্যিমা, ইরা। এই যে মিষ্টিমা আপনাকে ডাকছে, ইরাবতী জলদি চলে আসুন। বাবা মেয়ে মিলে কি শুরু করেছেন? হায় ভগবান, মেয়েটাও হয়েছে একটা পাজির 5 ধারা। আমি যে ওর মা সেটা খেয়াল নেই। কি সুন্দর মিষ্টি মা বলে যাচ্ছে। আর এই আপনি? মেয়েকে কি আশকারা দেওয়া হচ্ছে? না তো মিষ্টিমা, আমি তো আমার মেয়ের হয়ে ডেকে দিলাম মাত্র। কি আমি আপনার মিষ্টিমা? বাবা দেখুন আপনার ছেলে কি বলে। অর্জুন মায়ার মুখটা চেপে ধরে। এই চুপ কি করছো? বাবাকে ডাকছো কেন? কেন মানে দেখুক ওনার ছেলে কেমন বাদর। বউকে মিষ্টি মা ডাকে। তুমি যতদিন আমাকে আপনি বলবে ঠিক ততদিন আমি তোমাকে মিষ্টি মা বলবো। কেন বুঝো না তুমি? তুমি ডাকে কতটা ভালোবাসা থাকে আমি কতবার শুনতে চাই, একবার হলেও তো ভুল করে তুমি বলো। আমি পারবো না অর্জুন বাবু। আর তাছাড়া আপনি ডাকে ভালোবাসা বা আপনতা নেই এমনটা নয়। ভালোবাসা মনের গভীর থেকে আসে। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা অজানা নয় আপনার। তবে হ্যাঁ, একান্তই যদি চান আপনাকে তুমি বলতে তাহলে ঠিক আছে, আমি তুমি করেই বলবো। অর্জুন এক ঝটকায় কাছে টেনে আনলো মায়াকে। আলতো করে একটা টিপ একে দিল কপালে। লাগবে না তুমি বলা। আপনিই থাক। দাদু দাদু বাবাই তুম্মা দিয়েছে মিত্তিকে। ইরাবতী হাত দিয়ে চোখ ঢেকে ওর দাদুকে ডাকছে। হাত দেখেছ, এই পাজি মেয়েটার জন্য একটা চুমুও দিতে পারি না। যেমন বাবা তার তেমন মেয়ে। বাবাই পাজি না মিত্তি। ইরা পাজি সরিয়ে কান ধরে ঠোঁট উল্টিয়ে বলল ইরা। মেয়ের কাণ্ড দেখে মায়াবতী, অর্জুন দুজনেই হেসে ফেলল। মেয়েটাও হয়েছে একদম বাবার মতো। পুরো বাবার পাগল কপি। মেয়েকে জড়িয়ে ধরে একটা চুমু একে দিল মায়া। সেদিন একজনকে মায়ার দ্বারা বেঁধে প্রাপ্ত করেছে আর আজ সেই একজনেই আরেকজনকে এনে দিয়েছে। ভালোবাসাময় একটা প্রাপ্তি। সমাপ্তি।